ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যালকুলেট এক্স। ক্যালকুলেট এক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের ডিএন স্যার, দীপ স্যার। তো দেখো, আমরা আজকে ইতিহাসের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো। সেই টপিকটার নাম হচ্ছে, দেখো, গান্ধী যুগ। আমরা সবাই জানি যে আমাদের ইতিহাসে, আমাদের মডার্ন ইন্ডিয়াতে গান্ধী যুগ কতটা ইম্পর্টেন্ট, সেটা আমরা কিন্তু সবাই জানি। তো আজকে আমরা গান্ধীজির ওপর কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো। যেমন দেখো, আজকে আমরা কি কি পড়বো। আজকে আমরা প্রথমেই পড়বো হচ্ছে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি। প্রথমে আমরা কি পড়বো, গান্ধীজির জীবনী বা গান্ধীজির যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসে গান্ধীজি থেকে, সেগুলো আগে আমরা পড়ে নিলাম। ঠিক আছে, দিয়ে আমরা কি পড়বো, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কি কি করলেন, সেখানেই তার রাজনৈতিক জীবনের সূত্রপাত, সেটা আমরা দেখব। তারপর যখন তিনি ভারতে এলেন, তারপর কি কি করলেন, চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, তাই তো, আহমেদাবাদ মিল স্ট্রাইক। তো এইসব জিনিসগুলো আমরা দেখব। তারপর আবার আমরা কি দেখবো, দেখো, রাওলাট আইন দেখবো আমরা। ওকে, তারপর রাওলাট সত্যাগ্রহ, রাওলাট আইনের বিরুদ্ধে গিয়ে গান্ধীজি যে সত্যাগ্রহ করেছিল সেটা আমরা দেখব। এবং তারপর কি হয়, এর পরিপ্রেক্ষিতে যে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে, সেইটা আমরা আলোচনা করব। তো আশা করি ক্লিয়ার তোমাদের কাছে কোন কোন টপিক আজকে আমরা পড়বো। প্রত্যেকটা টপিক কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো এক্সামের জন্য। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং আমরা কি করব, আমরা কিন্তু টোটাল ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু 30টার মতো এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, তাহলে প্রথমে আমরা টোটাল থিওরি পড়বো, তারপর কিন্তু আমরা এমসিকিউ কিছু কিছু প্র্যাকটিস করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। তো দেখো, এরপর আমরা কি দেখবো, আমরা যে টপিকগুলো আমরা পড়েছি একবার আমরা শর্টে সেটা কিন্তু আলোচনা করব। আমরা প্রতিটা ক্লাসেই আমরা এটা করি, প্রথম 5 মিনিট আমরা কি করি, আগে যা পড়েছি সেটা আমরা একটুখানি রিভিশন করে নিই। ঠিক আছে, তো আবার বলছি, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, যেটা আমি বললাম যে আমরা প্রথমে ছোট্ট করে একটু রিভিশন করব। যারা নতুন দেখছো তারাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমাদের মডার্ন ইন্ডিয়া কোথা থেকে স্টার্ট হয়েছে সেই ব্যাপারটা আমরা কিন্তু ছোট করে রিভিশন করব। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? মডার্ন ইন্ডিয়া বলতে কোথা থেকে স্টার্ট হয়েছে আমাদের মডার্ন ইন্ডিয়া? তো আমরা জানি যখন ইউরোপীয়রা ভারতে এলো তারপর থেকে। তাহলে ইউরোপীয়রা যখন ভারতে এলো সেখান থেকে আমাদের মডার্ন ইন্ডিয়া স্টার্ট। ইউরোপিয়ানদের মধ্যে কারা কারা এলো ভারতে? আমরা সবাই জানি প্রথমে এসেছিল পর্তুগিজরা। মনে রাখবে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে পর্তুগিজরা এসেছিল এবং সব থেকে শেষে কিন্তু পর্তুগিজরা গেছিল। তাহলে প্রথম এসেছিল এবং সব থেকে শেষে গেছিল। কেন? কারণ গোয়া থেকে মনে রাখবে 1961 সালে কিন্তু এরা বিতাড়িত হয়েছিল। ঠিক আছে, তারপর কারা এলো? পর্তুগিজদের পর আমরা জানি ইংরেজরা এলো। তারপর কারা এলো? তারপর ডাচরা এলো। তারপর কারা এলো? ফরাসিরা এলো। সব থেকে লাস্টে কারা এসেছিল? ফরাসিরা। তো এগুলো ইম্পর্টেন্ট, আশা করি তোমাদের মনে আছে। একবার অবশ্যই কমেন্ট করবে যারা লাইভ দেখছো। ঠিক আছে, তো পর্তুগিজরা কবে এসেছিল আমরা জানি 1498 কে এলো, ভাস্কো ডা গামা এলো। তারপর ইংরেজরা মোটামুটি 1600 সালে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হলো। আচ্ছা, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে হয়েছিল? মনে রাখবে 1602 হয়েছিল। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ফরাসি দেশের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা কবে হয়েছিল? সেটা 1664 সালে হয়েছিল। তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংল্যান্ডের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা কবে? 1600। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে? 1602। আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে? 1664। তো এই জিনিসগুলো আমরা দেখলাম। এবার তারা আসার পর কি করলো, আস্তে আস্তে বাংলায় কর্তৃত্ব স্থাপন করা শুরু করলো। বাংলাকে আস্তে আস্তে দখল করা স্টার্ট করলো এবং বাংলাকে দখল করার মধ্য দিয়েই তারা আস্তে আস্তে সমস্ত ভারতে তাদের আধিপত্য, তাদের শাসন প্রতিষ্ঠা করলো মাই ডিয়ার স্টুডেন্টস। তাই তো? ক্লিয়ার? তারপর আমরা কি দেখলাম, তারা বাংলাকে দখল করা স্টার্ট করলো। এটা তাদের সেকেন্ড পদক্ষেপ ছিল। এবং এখানে তারা কি করলো, দুটো ইম্পর্টেন্ট যুদ্ধ, অর্থাৎ পলাশির যুদ্ধ। সবাই জানি আমরা, কমেন্ট করে জানাও। যারা লাইভ দেখছো বা যারা পরে দেখবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে পলাশির যুদ্ধ কবে হয়েছিল এবং বক্সার যুদ্ধ কবে হয়েছিল। এই দুটো অবশ্যই কমেন্ট করে জানাবে যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল এবং বক্সার যুদ্ধ কবে হয়েছিল মাই ডিয়ার স্টুডেন্টস। এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এবং এই দুটো যুদ্ধে জয়ের মাধ্যমে ওরা কি করলো, বাংলায় তাদের আধিপত্য বিস্তার করলো এবং এক 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 করে কি করলো, তারপর মারাঠা, ঠিক আছে, তারা মারাঠাদেরকে পরাজিত করলো, তারা মহীশূর দখল করলো, তারা তারপর কি দখল করলো, তারপর তারা সিন্ধু প্রদেশ দখল করলো।
ঠিক আছে, তারপর তারা পাঞ্জাব দখল করলো, এইভাবে সমগ্র ভারতকে নিজের আওতায় নিয়ে আসলো। এবং কিছু রাজস্ব নীতি তারপর লঞ্চ করলো তারা, কিছু রাজস্ব নীতি, তাই তো। সবকিছু দখল করার পর এবার কি করতে হবে, কিভাবে রাজস্ব আদায় করা যাবে সেটার প্ল্যানিং তারা শুরু করে দিল। এবং আমরা এখানেই দেখলাম, কি কি দেখলাম আমরা এখানে, বলো। রাজস্ব নীতির মধ্যেই তো আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে, রায়তবাড়ি বন্দোবস্ত, এইসব ঘটনাগুলো আমরা দেখলাম, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, আফরিন 1657, 1664, সুনীল ঠিক আছে 1757, 1764। আচ্ছা, তারপর আমরা দেখলাম তারা কি করলো, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ব বিলাপ নীতির মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে অধিগ্রহণ করা শুরু করলো। এটাই তাদের প্ল্যান, কিভাবে এবার দেশকে তারা কন্ট্রোল করবে, কিভাবে নিজেদের আধিপত্য বিস্তার করবে, সেটাই তারা শুরু করলো করা। এবং আমরা আস্তে আস্তে দেখলাম এর ফলে কি হলো, কিছু উপজাতিদের বিদ্রোহ হলো স্টার্ট। উপজাতি বিদ্রোহ মানে কোনগুলো, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, এগুলো স্টার্ট হলো। এবং তারপর কি হলো আমরা জানি, মহাবিদ্রোহ হলো। মহাবিদ্রোহ কত সালে হলো, 1857 সালে, তাই তো। এগুলো আমরা পড়েছি মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আরেকটু এগোবো, আমরা পুরো ঘটনা পরম্পরা আমাদের জানতে হবে। কেন, ইতিহাস পড়তে গেলে মেন জিনিসই হচ্ছে কাহিনীটা জানতে হবে, পরপর কি ঘটনা ঘটেছে সেটা জানতে হবে, তবে ইতিহাস পড়তে কিন্তু ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, ইতিহাস যদি শুধু তুমি ফ্যাক্টগুলো মুখস্থ করো, তাহলে দেখে মুখস্থ হবে না, ভালোও লাগবে না। তো গল্পগুলো জানতে হবে এবং তার সাথে আমাদের ফ্যাক্টগুলো মনে রাখতে হবে, সালগুলো মনে রাখতে হবে, জায়গার নামগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার আমাদের কাছে? এরপর কি ঘটনাগুলো ঘটলো দেখো, তারপর আমরা কি কি পড়েছি আর কি কি ঘটনা ঘটলো আমাদের, সেটা আমরা দেখবো এবার। দেখো, এরপরের যে ঘটনাটা ঘটলো সেটা আমাদের দেখতে হবে। তাহলে মহাবিদ্রোহ হয়ে গেল, ঠিক আছে, মহাবিদ্রোহ তো কমপ্লিট। তারপর কি হলো, তারপর দেখো একটা বড় ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমাদের 1885 সালে কি হবে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা না? নিজেরাই ভাবো, 1885 সালে কি হলো, আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হলো। তাহলে কি হলো, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হলো। খুবই ইম্পর্টেন্ট একটা ঘটনা, তাই তো। এবার এরপর আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা আমরা কি দেখলাম, 1905 সালে দেখলাম না আমরা, খুবই ইম্পর্টেন্ট একটা ঘটনা দেখলাম না 1905 সালে। কি হলো বলো, 1905 সালে বঙ্গভঙ্গ হলো। বঙ্গভঙ্গ হলো 1905 সালে, তাই না? তারপরের মনে রাখবে আরেকটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রায় 1919 পর্যন্ত, এবং তারপর হচ্ছে একদম 1947 পর্যন্ত আমরা চলে যাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের যে আধুনিক ভারত বা আমাদের যে ফ্রিডম স্ট্রাগল, জাতীয় আন্দোলন, এই জায়গাটায় কিন্তু আমরা প্রবেশ করে গেছি, তাই না? তাই তো আমরা গান্ধীজির ব্যাপারে পড়বো আজকে। অর্থাৎ আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সেখানে আমরা কিন্তু প্রবেশ করে গেছি। তো এখানে আমরা দেখো কি কি দেখলাম, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, খুব ভালোভাবে শুনবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সৃষ্টি হলো এবং এই সময়কালটা যেটা 20 বছর আমরা দেখতে পাচ্ছি, প্রায় 20 বছর এখানে কাদের কার্যক্রম আমরা দেখলাম, নরমপন্থীদের। তাহলে এখানে কারা আছে, মডারেটসরা আছে, নরমপন্থীরা আছে, এবং সেই নরমপন্থীদের কার্যকলাপ আমরা আগে পড়ে নিয়েছি। ঠিক আছে, তারা কি কি করলো সেগুলো আমরা পড়েছি। তারা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে সেটাও আমরা জানি, তারা ব্যর্থ হয়েছে। এরপর কি হলো, বঙ্গভঙ্গ আন্দোলন হলো। বঙ্গভঙ্গ করলো কে করলো, বঙ্গভঙ্গ কমেন্ট করে জানাবে যে বঙ্গভঙ্গ কবে হয়েছিল আর কে করেছিল। ঠিক আছে, বঙ্গভঙ্গ হলো। তারপর আমরা দেখলাম আস্তে আস্তে কি হলো, 1905 থেকে 1919 এই জায়গাটাতে আমরা বলতে পারি মেনলি কারা ডমিনেট করেছিল। এখানে যদি নরমপন্থীরা করে, এখানে করলো হচ্ছে চরমপন্থীরা, এক্সট্রিমিস্টরা, চরমপন্থীরা। এর পাশাপাশি বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে কি হলো মাই ডিয়ার স্টুডেন্টস, বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বৈপ্লবিক কার্যকলাপ স্টার্ট হয়ে গেল। বৈপ্লবিক কার্যকলাপ, দেখো চরমপন্থী মানেই বৈপ্লবিক কার্যকলাপ নয়, কিন্তু বৈপ্লবিক কার্যকলাপ ডিফারেন্ট। বৈপ্লবিক কার্যকলাপ মানে যারা গুলি, বন্দুক, বোমা ইউজ করা শুরু করলো ইংরেজদের বিরুদ্ধে, তাই তো। ক্ষুদিরাম বসু আমরা জানি, প্রফুল্ল চাকি, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন, যারা অস্ত্র উঠিয়ে নিল,
দেশকে স্বাধীন করার জন্য, সেটাকে আমরা বলি বৈপ্লবিক কার্যকলাপ। তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এগুলো আমরা বুঝতে পারছি, এগুলো আমরা বুঝতেই পারছি আশা করি। এরপর কি ঘটনা ঘটলো যেটা খুবই ইন্টারেস্টিং, মনে রাখবে এই জায়গাটাতে 1515 সাল, 1915 সাল, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা হচ্ছে গান্ধীজির আগমন, তাই না? গান্ধীজি সাউথ আফ্রিকাতে ছিল, আমরা পড়বো ডিটেলসে। তারপর গান্ধীজি কি করলো? গান্ধীজি কিন্তু ভারতে এলো। কবে এলো? 1915 সালে। গান্ধীজি 1915 সালে ভারতে এলো এবং এর পর থেকে প্রায় 1919 থেকে 1947 এই সময়টাকে আমরা কি বলি? এই সময়টাকে আমরা বলি গান্ধী যুগ। এই সময়টাকে আমরা কি বলছি? 1919 থেকে কোন সময়? 1919 থেকে 1947 সাল, এই সময়টাকে আমরা তাহলে কি বলছি? গান্ধী যুগ বলছি, তাই না? গান্ধী যুগ কেন বলছি? কারণ গান্ধীজিকে নেতৃত্বে রেখেই এই সময় জাতীয় কংগ্রেস তার কার্যাবলী সম্পাদন করেছিল এবং আমাদের জাতীয় সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছিল, তাই না? তাহলে এই সময়টাকে আমরা কি বলি? গান্ধী যুগ বলি। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এতটা আমরা কিন্তু পড়ে নিয়েছি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়ে নিয়েছি, নরমপন্থী কি কি কারা কারা তাদের সম্পর্কে ডিটেলসে পড়েছি, চরমপন্থী পড়েছি আমরা, আমরা কি বলবো, বঙ্গভঙ্গ আন্দোলন পুরো ডিটেলসে আমরা পড়েছি, ঠিক আছে? তাহলে গান্ধীজির যে আগমন হলো, এবার আমরা আজকের টপিক এখান থেকে গান্ধীজির আগমন এবং গান্ধী যুগ, এটাই আমাদের নেক্সট পড়া, নেক্সট টপিক থাকবে, ঠিক আছে? তার মধ্যে আমরা আজকে কোন কোন টপিকগুলো পড়বো সেগুলো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি যে আজকে আমরা কি কি পড়বো। তো আমাদের দেখো দুটো ক্লাস একসাথে হবে, 1.5-2 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? প্রথমে আমরা থিওরি, ফুল থিওরি পড়বো, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। তাহলে আজকে আমরা কি দেখবো? যেটা বললাম, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কি কি করলেন, তার ভারতে এসে তারপর তিনি কি কি আন্দোলন করলেন সেগুলো, এবং রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই টোটাল ঘটনাক্রমটা আজকে আমরা দেখব, ঠিক আছে? তো মনে রাখবে আমাদের চ্যানেলে কিন্তু দুটো কোর্স কিন্তু চলছে, একটা হচ্ছে আপার প্রাইমারি টেট, যেটা ক্লাস আমরা করছি আজকে, আর আরেকটা কোর্স হচ্ছে রেলওয়ের কোর্স, ঠিক আছে? তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে দেখবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে ক্যালকুলেট এক্স, সেটা ডাউনলোড করে কিন্তু তোমরা কোর্সটা পারচেস করতে পারবে, ঠিক আছে? তো চলো এরপর দেখো, এরপর আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা কি বললাম? আমরা পড়বো হচ্ছে গান্ধীজি। প্রথমে আমরা গান্ধীজির সম্পর্কে বেসিক ব্যাপারগুলো আগে আমরা জানবো মাই ডিয়ার স্টুডেন্টস। সুনীল একদম ঠিক, আফরিন একদম ঠিক, লর্ড কার্জন 1905 সাল, বাহ খুব ভালো। তাহলে এবার আমরা গান্ধীজির ব্যাপারে জানবো। যারা নোট করছো অবশ্যই নোট করে নেবে খুব ভালোভাবে, কারণ আমি যা যা লিখবো প্রতিটা জিনিসই দেখবে তোমরা কাজের, ঠিক আছে? প্রতিটা জিনিস পরীক্ষায় আসার মতো, প্রতিটা জিনিস দেখবে পরীক্ষায় আসার মতো। তাহলে আমরা গান্ধীজির সম্পর্কে জানবো এবার ডিটেলসে। দেখো প্রতিটা জিনিস যা যা লিখবো সব ইম্পর্টেন্ট। তো গান্ধীজির ব্যাপারে, গান্ধীজি, ওকে, তো গান্ধীজির ব্যাপারে আমরা জানবো এবার। তো প্রথমেই দেখবো আমরা জন্ম কবে হয়েছিল, প্রতিটা টপিক আমরা দেখবো গান্ধীজির ব্যাপারে, একটা জিনিসও আমাদের বাদ যাবে না, ঠিক আছে? তো গান্ধীজির জন্ম মনে রাখবে হয়েছিল 1869 সালে, 2 অক্টোবর, আমরা সবাই জানি। 2রা অক্টোবর আমরা সবাই জানি, 2 অক্টোবর গান্ধীর জন্ম হয়েছিল। গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়? 2 অক্টোবর পালন করা হয় মাই ডিয়ার স্টুডেন্টস, তাই তো? এটা ক্লিয়ার আমাদের কাছে একদম। তারপর আমরা চলে যাচ্ছি, আসল নাম কি গান্ধীজির? আসল নাম বা পুরো নাম, আসল নাম বা মানে পুরো নাম যেটাকে আমরা বলি ফুল নেম, মোহনদাস করমচাঁদ গান্ধী, এটা আমরা জানি অনেকেই। মোহনদাস করমচাঁদ, মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই না? ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। তারপর আমরা কি জানবো? বাবা এবং মায়ের নাম, আমাদের প্রতিটা জিনিস আমাদের জানতে হবে, বাবার নাম এবং মায়ের নাম। যখন আমরা পড়বো টোটাল ভালো করে পড়বো, ঠিক আছে? যাতে একবার পড়লে আমাদের সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যায়, কোনো রকম আর কোনো প্রশ্ন যাতে আমাদের না থাকে। তো বাবার নাম মনে রাখবে করমচাঁদ, করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী, ঠিক আছে? আর মায়ের নাম, মায়ের নাম হচ্ছে পুতলিবাই, মায়ের নাম হচ্ছে পুতলিবাই। ওকে, ক্লিয়ার এইটুকু জিনিস?
এইটুকু জিনিস আশা করি ক্লিয়ার। এবার গান্ধীজি কি হলো, লন্ডনে গেছিলেন তার পড়াশোনার জন্য। পড়াশোনার জন্য কোথায় গেছিলেন? লন্ডনে গেছিলেন, সেখানে ব্যারিস্টারি পড়ে এসেছেন। তাহলে তিনি লন্ডন থেকে কি করেছেন? ব্যারিস্টারি পড়েছেন, ব্যারিস্টার, একজন উকিল, ঠিক আছে, ব্যারিস্টার, মনে রাখবে। তারপর তিনি যখন ভারতে এসে ওকালতি করা শুরু করলেন, সেখানে তিনি খুব একটা সফলতা অর্জন করতে পারেননি। কি বললাম? তিনি কিন্তু সফলতা অর্জন করতে পারেননি তার ওকালতিতে, ঠিক আছে। তো তখন কি হলো মনে রাখবে, একটা সাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1893, সরি, কত সাল? 1893। ওকে, সালটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই সময় কি হলো, একজন গুজরাটি ব্যবসায়ী, তার নাম দাদা আব্দুল্লাহ। কি নাম? দাদা আব্দুল্লাহ, মনে রাখবে নামটা, দাদা আব্দুল্লাহ, একজন গুজরাটি ব্যবসায়ী। তো এর হয়ে ওকালতি করার জন্য গান্ধীজি কোথায় গেল? সাউথ আফ্রিকাতে গেল। তাহলে বুঝতে পারছো যে সাউথ আফ্রিকাতে কি করতে গেছিল গান্ধীজি? এমনি ইচ্ছা করে ঘুরতে যায়নি তো। মনে রাখবে 1893 সালে যখন দেখলো যে ভারতে তার ঠিকঠাক ওকালতির কাজটা হচ্ছে না, ঠিকঠাক ইনকাম হচ্ছে না, ঠিক আছে, তখন সে কি করলো, তখন গান্ধীজি কি করলো, দাদা আব্দুল্লাহ রিকোয়েস্টে তার হয়ে ওকালতি করার জন্য সাউথ আফ্রিকাতে গেল। ক্লিয়ার? তাহলে 1893 সালে কোথায় গেল গান্ধীজি? সাউথ আফ্রিকা। বুঝতে পারলে মাই ডিয়ার স্টুডেন্টস? এবার সাউথ আফ্রিকাতে যখন তিনি গেলেন, তারপর তার লাইফে কি হবে, কি হলো, সেটা কিন্তু আমরা পরে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি আমরা গান্ধীজির পর। কিছু গান্ধীজি কি করলেন, কিছু কিছু পত্র পত্রিকা পাবলিশ করলেন, ঠিক আছে। কিছু পত্র পত্রিকা তিনি পাবলিশ করলেন, মনে রাখবে। তারপর তিনি কিছু গ্রন্থ রচনা করলেন, কিছু গ্রন্থ বা বই আমরা বলতে পারি। বুঝতে পেরেছ? গান্ধীজির আত্মজীবনীর নাম কি? খুবই খুবই ইম্পর্টেন্ট, গান্ধীজির আত্মজীবনী। মনে রাখবে, একটা বইয়ের নাম মনে রাখবে সবাই, আত্মজীবনী যেটা, সেটা তো মনে রাখতেই হবে। আত্মজীবনী, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি লিখেছিলেন। কি নাম অটোবায়োগ্রাফির নাম? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা খুবই ইম্পর্টেন্ট। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা অনেকবার পরীক্ষা এসেছে, আশা করি আমরা জানি যে তার লেখা আত্মজীবনীর নাম কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তার পত্র পত্রিকা, যেমন তিনি হরিজন হরিজন পত্রিকা পাবলিশ করেছিলেন, হরিজন, শুনেছ হয়তো, ঠিক আছে। তারপর ইয়াং ইন্ডিয়া, এটাও শুনেছ, ইয়াং ইন্ডিয়া, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটা আছে, সেটা সাউথ আফ্রিকায় তিনি করেছিলেন। ইন্ডিয়ান ওপিনিয়ন, ইন্ডিয়ান ওপিনিয়ন, সব মনে রাখতে হবে গান্ধীজির ব্যাপারে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে আমরা এভাবেও পড়বো। আমরা দেখো ছকের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, দেখো ছকের মাধ্যমে প্রতিটা জিনিসকে কিন্তু আমরা এখানে উপস্থাপন করছি। তো যারা নতুন আছো, যারা নতুন দেখছো আমাদের চ্যানেল, অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো দেখো আমরা এভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু পড়বো, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদের প্রত্যেকটা জিনিস আগে বুঝতে হবে, জানতে হবে। একদম ঠিক মৌমিতা, ঠিক আছে, বুঝতে পারছো? তো যারা এখন চ্যানেলে নতুন আছো, অবশ্যই একটা লাইক করে নেবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, তাহলে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, আর কি বললাম, কিছু পত্র পত্রিকা যেমন ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন, ইয়াং ইন্ডিয়া, এই সব পত্র পত্রিকা তিনি পাবলিশ করেছেন। হয়ে গেল? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, গান্ধীজি কোন ধর্মের মানুষ ছিলেন? তো আমরা জানি হিন্দু ধর্মের, ঠিক আছে। বাট তার মধ্যে মনে রাখবে যে জৈন ধর্মের প্রভাব ছিল। কোন ধর্ম? জৈন ধর্মের প্রভাব ছিল তার মধ্যে। ক্লিয়ার ব্যাপারটা মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি ক্লিয়ার। চলো, এরপর আমরা দেখব যে গান্ধীজির গুরু কে কে ছিলেন। এক, আমরা দেখব রাজনৈতিক গুরু, অনেকবার প্রশ্ন আসে, অনেকবার প্রশ্ন আসে এখান থেকে। রাজনৈতিক গুরু কে? কমেন্ট করে জানাও।
যারা যারা জানো কমেন্ট করো। গান্ধীজির রাজনৈতিক গুরুকে কমেন্ট করে জানাবে। আর আরেকটা হচ্ছে আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক গুরু, স্পিরিচুয়াল গুরু, ঠিক আছে, স্পিরিচুয়াল টিচার। বলো কে কে, দেখি কে কে কমেন্ট করতে পারো। রাজনৈতিক গুরুটা কমেন্ট করো। আমি আধ্যাত্মিক গুরুটা লিখে দিচ্ছি, লিও টলস্টয়, নাম শুনেছি আমরা সবাই, একজন দার্শনিক, লিও টলস্টয়। লিও টলস্টয় হচ্ছে আধ্যাত্মিক গুরু। আর রাজনৈতিক গুরুকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো তারপরে আমরা চলে যাচ্ছি, তো তার জীবনের দেখো এগুলো হচ্ছে মেন মেন ঘটনা, এগুলো কিন্তু আমাদের জানতেই হবে, ঠিক আছে, এগুলো আমাদের জানতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর গান্ধীজি মনে রাখবে একবার মাত্র সভাপতিত্ব করেছিল কংগ্রেসের, একবার মাত্র সভাপতিত্ব করেছিল। কতবার? মাত্র একবার। কি বললাম? মাত্র একবার কংগ্রেসের সভাপতিত্ব করেছিল গান্ধীজি। তাহলে দেখো এইটুকু জায়গার মধ্যে আমরা কত কিছু ইনফরমেশন পাচ্ছি, আর প্রতিটাই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। দেখি কমেন্ট একবার দেখি। মমিতা বলছে গোপাল কৃষ্ণ গোখলে, একদম রাইট, রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে, তাই তো। তো মনে রাখবে একমাত্র একবার বেলগাঁও অধিবেশনে, কোথাও বেলগাঁও, কত সালে? 1924 সালে, মনে রাখবে, সভাপতিত্ব করেছিল ন্যাশনাল কংগ্রেসের। মানে একবার মাত্র সভাপতি হয়েছিলেন তিনি, সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের বেলগাঁওয়ে 1924 খ্রিস্টাব্দে। এটা কিন্তু প্রচুর বার পরীক্ষায় আছে মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকবার পরীক্ষায় আছে, অনেকবার। তিনি চাইলেই সভাপতিত্ব করতে পারতেন অনেকবারই, ঠিক আছে, কারণ তার ইনফ্লুয়েন্স ছিল কংগ্রেসে, তার প্রভাব ছিল বলতে গেলে। তিনি সব থেকে পপুলার লিডার, তিনি সব থেকে ভারতবর্ষের সেই সময় পপুলার লিডার আমরা জানি। বাট তিনি একবারই সভাপতিত্ব করেছিলেন বেলগাঁও অধিবেশনে 1924 সালে, এটা মনে রাখবে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা। আর তার যে আন্দোলন বা বিদ্রোহের পথ কি ছিল, যেটাকে বলা হয় সত্যাগ্রহ, তাই তো, অহিংস আন্দোলন, যেটাকে আমরা বলি সত্যাগ্রহ। এরপর তার কবে মৃত্যু হয়েছিল আমরা লিখে নিতে পারি, পরলোক গমন করেছিলেন, পরলোক গমন। তো আমরা জানি 1948 সালে, 30শে জানুয়ারি, ঠিক আছে, তাকে কি করা হয়? তাকে হত্যা করে মারা হয়, আমরা জানি। কে করেছিল? নাথুরাম গোডসে, নাথুরাম গোডসে। তো এক আততায়ীর হাতে, নাথুরাম গোডসে, তার হাতে কি হয়? গান্ধীজি মারা যায়। তো 1948 সালে 30শে জানুয়ারি। ক্লিয়ার ব্যাপারটা? তো জাস্ট স্বাধীনতা পেলাম আমরা 1947 সালে 15ই আগস্ট, আর কয়েক মাস পরে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজি কিন্তু মারা যায়। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তো একবার কিন্তু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো, তোমাদের ক্লাসটা ভালো লাগছে আশা করি। তো এইটুকু আমরা পড়ে নিলাম। এরপর আমরা কোথায় যাবো দেখো, এরপর আমরা দেখবো যে গান্ধীজি সাউথ আফ্রিকাতে, গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে গিয়ে কি কি করলেন, তার যে ক্রিয়াকলাপ, কর্মকাণ্ড, সেটা আমরা আলোচনা করব। তো দেখো এইটুকু ক্লিয়ার আশা করি, যেটুকু আমরা পড়ালাম একবার কমেন্ট করে দেবে, যেটুকু আমরা পড়লাম তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা দেখব গান্ধীজি সাউথ আফ্রিকা দিয়ে কি কি করলেন, ঠিক আছে। তো মনে রাখবে একটা জিনিস, যে গান্ধীজি যখন ভারতবর্ষে ফিরে আসে না 1915 সালে, তখন তার এজ কত থাকে? তখন তার বয়স থাকে কিন্তু 46 ইয়ার এজ, মানে মধ্যবয়স্ক একজন মানুষ, 46 ইয়ার্স। তার মানে তার আগের এতগুলো বছর তিনি কোথায় ছিলেন? তিনি প্রায় 20-22 বছর তিনি কোথায় ছিলেন? সাউথ আফ্রিকাতে ছিলেন। সেখানে তিনি কার্যকলাপ করেছেন, সেখানে তিনি কি করেছেন সেটা আমরা দেখব, ঠিক আছে। আমরা এই জায়গাটা ইগনোর করি, বাট আমরা ইগনোর করব না, আমরা পড়বো যে সাউথ আফ্রিকায় কি ঘটনা ঘটলো সেটাও আমাদের একটু জানতে হবে। তাহলে গান্ধীজি সাউথ আফ্রিকাতে কি কি করলেন? আফ্রিকা, ঠিক আছে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে গান্ধীজি সাউথ আফ্রিকায় কি করলেন এই ব্যাপারটাকে এবার আমরা জানবো। তো কি বললাম আমরা একটু আগে, কিন্তু বললাম একবার যে 1893 সালে যখন তিনি এখানে সাকসেস পেলেন না, ঠিক আছে, তিনি ব্যারিস্টার ছিলেন, ব্যারিস্টার হিসেবে তিনি সেভাবে সাকসেসফুল হলেন না, পেলেন না সাকসেস।
স্ট্রাগল করছিলেন তিনি। তখন কি বললাম, দাদা আব্দুল্লাহ, একজন গুজরাটি ব্যবসায়ী, দাদা আব্দুল্লাহ, এটা নাম, হ্যাঁ, দাদা আব্দুল্লাহ, ওর দাদা না কিন্তু, মানে একজন নাম, দাদা আব্দুল্লাহ। তার তার হয়ে ওকালতি করার জন্য কোথায় গেলেন? সাউথ আফ্রিকাতে গেলেন। SA লিখলাম, সাউথ আফ্রিকা, ওকে, সাউথ আফ্রিকাতে গেলেন। এবার এখানে গিয়ে দেখলেন যে ভারতীয়রা যারা আছে, প্রবাসী ভারতীয়রা যারা ওখানে আছে, তাদের অনেক রকম সমস্যা। কি বললাম? ওখানে গিয়ে কি দেখলেন? যে ভারতীয়দের প্রচুর সমস্যা। ঠিক আছে, কি সমস্যা দেখবো আমরা? এখানে যে ভারতীয়রা আছে তাদের প্রচুর সমস্যা, সেখানে তিনি সমস্যাগুলো দেখলেন। তো কি কি সমস্যা আমরা আলোচনা করবো, দেখো। সমস্যা নাম্বার 1, যে ভারতীয়দের ঘৃণা করা হয়, একদম ছোট মানুষ হিসেবে তাদেরকে বিবেচনা করা হয়। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তারপর কি দেখলেন দেখো, 2 নম্বর পয়েন্ট দেখলেন যে ওখানে যখন কাজ করার পর তারা যদি ওখানে থেকে যেতে চায় সাউথ আফ্রিকায়, তো তাদের এক্সট্রা কর দিতে হবে। কি এক্সট্রা কর? তাদের নাগরিকত্ব তো দেবেই না, প্লাস তাদের এক্সট্রা কর দিতে হবে থাকার জন্য। এটা গেল 2 নম্বর পয়েন্ট। তারপর 3 নম্বর পয়েন্ট দেখো, বিবাহ করতে গেলে ওখানে যদি বিবাহ করতে হয়, বিবাহ করতে হবে খ্রিস্টান মতে, হিন্দু বা মুসলিম মতে করা যাবে না, খ্রিস্টান মতে বিবাহ করতে হবে। বুঝতে পারছো কি প্রবলেম? দেখো, তারপর 4 নম্বর আরেকটা প্রবলেম দেখলাম। কি প্রবলেম দেখলেন গান্ধীজি? যে তাদেরকে জোর করে তাদের আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে, মনে হচ্ছে অপরাধী, আসামিরা যেমন হয় তেমন জোর করে তাদের কি করা হচ্ছে? আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে বা হাতের ছাপ নেওয়া হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই সব যে অত্যাচার বা এই সব যে অবমাননা করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু গান্ধীজি নোটিশ করলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? প্লাস গান্ধীজি নিজের সাথেও কিন্তু হয়েছে এরকম আচরণ। আমরা জানি একটা ঘটনা, ট্রেনের ঘটনা আমরা জানি, সাউথ আফ্রিকার ট্রেনে কি হয়েছিল, তোমরা অনেকেই জানো এই গল্পটা। যে ট্রেনে গান্ধীজি ফার্স্ট ক্লাসে গেছিলেন, তার কাছে ফার্স্ট ক্লাসের টিকিট ছিল। তিনি তো আর গরিব মানুষ নন, তো মানে গরিব মানুষ কি, তিনি মিডিল ক্লাস। ঠিক আছে, তিনি কি করেছিলেন? ফার্স্ট ক্লাসের একটা টিকিট কেটে তিনি উঠেছিলেন। কিন্তু ওখানে যে শ্বেতাঙ্গরা ছিল, হোয়াইট পিপলরা ছিল সাউথ আফ্রিকার, তারা তাকে কি করলো? অপমান করে তাকে কিন্তু নামিয়ে দেয়, যে তুমি হচ্ছে একজন ইন্ডিয়ান, কালা আদমি, ব্ল্যাক মানুষ, ঠিক আছে, তোমার কোনো গুরুত্ব নেই, তুমি এখান থেকে নেমে যাও। তাকে জোর করে কি করা হয়? ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো? তুমি ফার্স্ট ক্লাসে কি করছো? তুমি থার্ড ক্লাসে যাও, বা ইকোনমিক ক্লাসে যাও, জেনারেলে যাও। এই ঘটনাগুলো ঘটলো। এর ফলে গান্ধীজি সেখানে কি করলেন দেখো, গান্ধীজি গেছিলেন কিন্তু ওকালতি করতে। তিনি এরপর রাজনৈতিক মঞ্চে তিনি পদার্পণ করলেন। বুঝতে পারলে মাই ডিয়ার স্টুডেন্টস? এরপর তিনি কি হলেন? রাজনৈতিক মঞ্চে পদার্পণ করলেন। এবং তার পরের বছর 1894 খ্রিস্টাব্দে নাটালে, মেনলি সাউথ আফ্রিকার কোথায় গেছিলেন তিনি? নাটাল বলে একটা শহর আছে সেখানে। তো নাটালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলেন। কি? নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নাম কি? নাটাল, NATAL জায়গাটার নাম, নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেস, বুঝতে পারছো? মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে সেই কংগ্রেসটা না, নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনি ওখানে প্রতিষ্ঠা করলেন। বুঝতে পারলে ব্যাপারটা মাই ডিয়ার স্টুডেন্টস? এবং এই সময় তিনি কি করলেন? একটা পত্রিকা প্রকাশ করলেন, নিউজ পেপার, পত্রিকা, তার নাম ইন্ডিয়ান ওপিনিয়ন, মানে ভারতীয়দের ওপিনিয়ন, মতামত। কি? ইন্ডিয়ান ওপিনিয়ন। তাহলে গল্পের মতো করে ভাববে, জিনিসগুলো ইন্টারেস্টিং লাগবে পড়তে। ইতিহাস এরকমই, শুধু যদি তুমি মুখস্থ করতে যাও বোরিং লাগবে, তো গল্পের মতো করে শুনবে, গল্পের মতো করে ভাববে, ইন্টারেস্টিং লাগবে। ইন্ডিয়ান ওপিনিয়ন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এতটা আমরা বুঝে গেলাম। এবার গান্ধীজিকে এখানেও আন্দোলন করতে হলো। ঠিক আছে, ওখানকার যে মজুররা ছিল তাদের সাথে কি করলেন? তিনি জোটবদ্ধ হলেন এবং একটা আন্দোলন করলেন, যেটাকে বলা হচ্ছে সত্যাগ্রহ। সত্যাগ্রহের আন্দোলন করলেন তিনি। সত্যাগ্রহ, সত্যাগ্রহ মানে সত্যের প্রতি আগ্রহ, যেটা কেমন হবে? নিরস্ত্র ভাবে হবে এবং গণ আন্দোলন করা হবে। ঠিক আছে, সত্যাগ্রহ করলেন। এবং আমরা দেখলাম যে গান্ধীজি কিন্তু সেখানে
তার যে সত্যাগ্রহ সেটা কিন্তু সাকসেসফুল হলো। গান্ধীজি যে সত্যাগ্রহ করলেন সেটা সাকসেসফুল হলো না? সাকসেসফুল হলো, মনে রাখবে। এবং কি হলো, ইন্ডিয়ানদের জন্য কিছু নতুন আইন কানুন করা হলো। কি আইন কানুন? এবার মনে রাখবে যে কর অত এক্সট্রা দিতে হবে না, বুঝতে পারছো? তারপর বিবাহ নিজের অনুসারে বিবাহ করতে পারবে, করের ওপর কিছু ট্যাক্স কমানো হলো, মানে কিছু সুযোগ সুবিধা ভারতীয়দের দেওয়া হলো। ঠিক আছে, তাহলে কি হলো, তার যে সত্যাগ্রহ ছিল সেটা সফল হলো, আমরা বলতে পারি সফল হলো, বুঝতে পারছো? এর ফলে কি হলো, গান্ধীজির পপুলারিটি দেশ বিদেশে ছড়িয়ে গেল। এর ফলে কিন্তু গান্ধীজির পপুলারিটি কিন্তু দেশ বিদেশে ছড়িয়ে গেল, মনে রাখবে। ঠিক আছে, তাহলে এরকম না যে গান্ধীজি এসেই একদম, ঠিক আছে, এসে একদম সঙ্গে সঙ্গে এত বড় ভারতের একজন সব থেকে বড় পপুলার নেতা হয়ে গেলেন, এমনি এমনি হননি। এখানেও তার 20টা বছর স্ট্রাগল গেছে, তাই না? এখানেও প্রায় 20-22 বছর তিনি ছিলেন, তিনি এখানেও স্ট্রাগল করেছেন, এটা কিন্তু একদিনে ঘটে যায়নি, লম্বা একটা স্ট্রাগল গেছে এখানেও, বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি বুঝতে পারছো। এরপর তিনি ভারতে এলেন কবে? 1915 সালে। তাহলে সাউথ আফ্রিকা থেকে কবে ভারতে এলেন তিনি? প্রশ্ন আসে, এটাও কিন্তু প্রশ্ন আসে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে 1915 সালে 9th of জানুয়ারি, তাহলে 9 জানুয়ারি দেখবে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। 9 তারিখে কি পালন করা হয়? 9th of জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়, গান্ধীজির যে এসেছিলেন ভারতে সেটাকে স্মরণ করি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, একবার কমেন্ট করে দাও যে হ্যাঁ এটুকু তোমরা বুঝতে পেরেছো। আর যারা নতুন আছো আমাদের চ্যানেলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো নেক্সট এবার আমরা কি ঘটনা দেখব? তো গান্ধীজি ভারতে এলেন এবং তার রাজনৈতিক গুরুকে গোপালকৃষ্ণ গোখলে। তো গোপালকৃষ্ণ গোখলে কি বললো গান্ধীজিকে? তুমি ডাইরেক্ট আন্দোলনে এসে ঝাঁপিয়ে পড়ো না, ডাইরেক্ট কংগ্রেসে এসে জয়েন হয়ে যেও না, আগে তুমি কি করো, ভারতবর্ষ সম্পর্কে জানো। ও 20 বছর আগে ভারত ছেড়েছে, মাঝখানে ভারতে এসেছিল 1-2 বছর, বাট সেভাবে কখনোই ভারতকে সে জানে না। তো গোপালকৃষ্ণ গোখলে তাকে কি পরামর্শ দিল? তুমি আগে ভারতবর্ষকে জানো, ভারতবর্ষ ঘুরে বেড়াও, গ্রামগঞ্জ ঘোরো, মানুষকে বোঝো, মানুষকে চেনো। ঠিক আছে, এবং এর মাধ্যমে তিনি আস্তে আস্তে কি করলেন, ভারতের 3টি ছোট ছোট যে আন্দোলন, লোকাল কিছু আন্দোলন, সেগুলোতে তিনি জড়িয়ে পড়লেন। ভেরি ইম্পর্টেন্ট। যেমন কি কি আন্দোলন আমরা জানি, তো 1917 সালে এগুলো হয়েছিল, আর 1918-তে 3টে আন্দোলনে তিনি জড়িয়ে পড়লেন। এগুলো হচ্ছে লোকাল আন্দোলন, তাই তো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি কি আন্দোলন? তাহলে ভারতে আসলেন কবে? 1915 সালে মাই ডিয়ার স্টুডেন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কি কি আন্দোলন? প্রথমটাই হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, আমরা ডিটেলস এগুলো পড়বো। চম্পারণ সত্যাগ্রহ কি? চম্পারণ সত্যাগ্রহ। 2 নম্বর কি? আহমেদাবাদের খেদা সত্যাগ্রহ, খেদা বা খেরা সত্যাগ্রহ, ডিটেলসে জানবো আমরা। আর তারপর আহমেদাবাদ মিল স্ট্রাইক, আহমেদাবাদ মিল ধর্মঘট বা সত্যাগ্রহ যা বলি, তাই না? এগুলোর মাধ্যমে তার কি ভারতের রঙ্গমঞ্চে, ভারতের রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটলো। ক্লিয়ার? এবার আমরা প্রত্যেকটা ঘটনা আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো আশা করি তোমাদের ভালো বুঝতে পারছো তোমরা। তাহলে প্রথমেই আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের সম্পর্কে আলোচনা করব আমরা। প্রথমে আমরা কি পড়ব? চম্পারণ সত্যাগ্রহ। আচ্ছা, তো মনে রাখবে চম্পারণ সত্যাগ্রহকে প্রথম কি বলা হয়? প্রথম আইন অমান্য আন্দোলনও বলা হয়। গান্ধীজির প্রথম আইন অমান্য, এখানে তিনি আইনকে অমান্য করেন, সেটা আমরা দেখব। আচ্ছা, আহমেদাবাদ মিল ধর্মঘটকে কি বলা হয়? প্রথম অনশন, এখানে তিনি প্রথম অনশন করেন। ক্লিয়ার? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো তাহলে দেখো, গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ, এই একটি ছবির মাধ্যমে আমরা পুরো ঘটনাটা কিন্তু আমরা জেনে যাব। পুরো ঘটনাটা আমরা ভালো করে বুঝে নেব এই একটি মাত্র ছবির মাধ্যমে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং লাগবে তোমাদের। দেখো, খুব ভালোভাবে ধীরে ধীরে আমরা প্রতিটা টপিক কিন্তু আলোচনা করব। তো দেখো,
গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ ভারতে প্রথম অহিংস প্রতিবাদ আন্দোলন। ঠিক আছে, কত সালে? 1917 সালে। চম্পারণ কোথায়? প্রথমে আমরা এটা জানতে হবে চম্পারণ কোথায়। চম্পারণ মনে রাখবে বিহার জেলায়, সরি বিহার রাজ্যে। চম্পারণ কোথায়? চম্পারণ কিন্তু বিহারে। চম্পারণ কোথায়? বিহার। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটলো? এখানে কি ঘটনা ঘটলো মনে রাখবে, এখানে কি যে চাষিরা ছিল, এই দেখো বিহারে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় চম্পারণ। এখানে মনে রাখবে 3 কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল। প্রথমেই প্রশ্ন মনে আসবে যে 3 কাঠিয়া ব্যবস্থা কি? 3 কাঠিয়া তার মানে 20 ভাগের 3 ভাগ। কি বললাম? 20 ভাগের 3 ভাগ জমিতে তাদের কি করতে হতো? তাদেরকে নীল চাষ করাতে বাধ্য করতো কারা? নীলকর সাহেবরা। নীলকর সাহেবদের ব্যাপারটা এখানে আসছে। আমরা জানি নীল বিদ্রোহ হয়েছিল 1859-60 সালে, ঠিক আছে, সেটা বাংলায়। বাট বিহারে এই প্রবলেমটা সেই সময় ছিল। এটাকেই বলা হয় 3 কাঠিয়া ব্যবস্থা। 20 ভাগের 3 ভাগে, 20 বিঘার 3 বিঘাতে বা 20 কাঠা জমির 3 কাঠা জমিতে কি করতে হবে? তাদেরকে নীল চাষ করতেই হবে। ঠিক আছে, আর নীল চাষ করলে জমির ক্ষতি হয় আমরা জানি। প্লাস এই যে নীলটা যে বিক্রি করবে, ঠিক আছে, নিজের ইচ্ছে মতো দাম নিতে পারবে না। যে দামটা ব্রিটিশরা নির্ধারণ করবে সেই দামেই তাদের বিক্রি করতে হবে। হয়ে গেল? বুঝতে পারছো? তো ওটাই লেখা আছে, নীল চাষ করতে বাধ্য করতো এদের। ব্রিটিশ নীলকরদের শোষণ স্টার্ট হয়। নীলকররা শোষণ করতো, বিভিন্ন ধরনের কর তাদের উপর আরোপ করতো, তাদের দাদন দিত। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। এটাই হচ্ছে পটভূমি এবং কারণ। কারণটা বুঝে গেলাম, প্রবলেম বুঝে গেলাম, প্রবলেমটা বুঝে গেছি আশা করি আমরা। এবার হচ্ছে দেখো মনে রাখবে, রাজকুমার শুক্লা বলে একজন ছিল এখানকার লিডার, লোকাল লিডার। কি নাম? রাজকুমার শুক্লা। এখানকার লোকাল লিডার, বিহারের লোকাল লিডার কে? রাজকুমার শুক্লা। এই রাজকুমার শুক্লার অনুরোধে, তার নেতৃত্বে গান্ধীজি কোথায় এলেন? গান্ধীজি কিন্তু এবার বিহারে আসবেন, চম্পারণে আসবেন। মনে থাকবে, মনে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে রাজকুমার শুক্লার অনুরোধে তিনি 1917 সালে এপ্রিল মাসে চম্পারণে আগমন হলো গান্ধীজির। আমরা দেখতে পাচ্ছি ছবি। গান্ধীজি পদার্পণ করলেন, কৃষকদের দুঃখ কষ্ট শোনা এবং তথ্য সংগ্রহ করলেন। গিয়ে একদম আন্দোলন শুরু করলে তো হবে না, আগে জানতে হবে যে সিচুয়েশনটা কেমন। দুঃখ কষ্ট শুনলেন, বিভিন্ন তথ্য যা যা জানার সেটা তিনি সংগ্রহ করলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, মনে রাখবে এখানে আরেকজন নেতা ছিল, তার নাম রাজেন্দ্র প্রসাদ। কি বললাম? এই সময় আরেকজন নেতা রাজেন্দ্র প্রসাদ, খুবই পপুলার একজন নেতা। আমরা জানি রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজকুমার শুক্লার অনুরোধে তিনি এলেন। আর এখানে আরেকজন লিডার ছিলেন, তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। মনে রাখবে। হয়ে গেল? তাহলে কারণ জানলাম, একটা পটভূমি জানলাম আমরা, তারপর গান্ধীজির আগমন হলো। ঠিক আছে, এবার হয়ে যাবে কি? আন্দোলনের সূচনা হবে। আন্দোলনের সূচনা হবে। কি হলো দেখো, অ্যাকচুয়ালি গান্ধীজিকে আসতে বারণ করেছিল। ইংরেজরা বললো না, আপনি এখানে আসবেন না, আপনি এখানে আসলেই জানি ঝামেলা করবেন, ঠিক আছে, আপনি এখানে আসবেন না। কিন্তু গান্ধীজি আইন অমান্য করে সেখানে এলেন, তাই জন্য এটাকে কি বলা হয়? আইন অমান্য আন্দোলনও বলা হয়। ঠিক আছে, মানে গান্ধীজির প্রথম আইন অমান্য হয়েছিল এখানে। তিনি এলেন, কেমন অহিংসা এবং সত্যাগ্রহের পথ তিনি গ্রহণ করলেন। তিনি এখানে কি একদম চরমপন্থী নেতাদের মতো আন্দোলন শুরু করলেন? না, অহিংসা এবং সত্যাগ্রহ তিনি এখানে শুরু করলেন। আইন অমান্য করলেন, শান্তিপূর্ণ সমাবেশ হলো এবং আলোচনা হলো। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারলে? এই আন্দোলনের ফলে কি হলো, এই সত্যাগ্রহের ফলে কি হলো মনে রাখবে, চম্পারণ কৃষি আইন এলো 1918 সালে। কৃষি আইন এলো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা সাকসেসফুল হচ্ছে, আমরা বুঝতে পারছি। এই যে চম্পারণ সত্যাগ্রহটা, এটা সাকসেসফুলের দিকে যাচ্ছে, সাকসেসফুল হওয়ার দিকে যাচ্ছে। কি কি লাভ হলো এই কৃষি আইনে? 1, 3 কাঠিয়া ব্যবস্থা বাতিল হয়ে গেল। বাহ, খুব ভালো। এটাই তো প্রবলেম ছিল ওদের। তাহলে গান্ধীজির আগমনের ফলে, সত্যাগ্রহ আন্দোলনের ফলে আমরা দেখলাম 3 কাঠিয়া ব্যবস্থা বাতিল হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি কৃষকরা কি করছে? আনন্দে লাফালাফি করছে। হয়ে গেল। তারপর কৃষকদের দেখো কিছু ক্ষতিপূরণ দেওয়া হলো এবং ট্যাক্স যেটা নেওয়া হতো সেটাকে কম করে দেওয়া হলো। এর ফলে কি হলো? ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নতুন ধারার সূচনা হলো। আমরা জানি
এর আগে কি চলছিল? চরমপন্থীদের আন্দোলন চলছিল, বৈপ্লবিক কার্যকলাপ হচ্ছিল, মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছিল। কেন? বৈপ্লবিক কার্যকলাপ কি হচ্ছে? কেউ ধরে নাও গুলি করে দিচ্ছে, বোমা ফাটিয়ে দিচ্ছে, কিন্তু তার পরক্ষণে কি হচ্ছে? তাদের ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। বৈপ্লবিক কার্যকলাপে তো এটাই হচ্ছিল। ক্ষুদিরাম বসুর আমরা জানি ফাঁসি হয়ে যায়, প্রফুল্ল চাকি আত্মহত্যা করে, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন, সবার ঘটনাই আমরা জানি। তো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক নতুন ধারার সূচনা হলো কার হাত ধরে? গান্ধীজির হাত ধরে। গান্ধীজি কি হলেন? পপুলার হয়ে গেলেন। এখানে নীল চাষিদের মধ্যে তিনি কি হলেন? প্রচুর পপুলার হয়ে গেলেন। আস্তে আস্তে তার খবর সারা ভারতে ছড়িয়ে যাচ্ছে। এক তো তিনি সাউথ আফ্রিকায় করে এসেছেন সত্যাগ্রহ আন্দোলন, সেখানে ভারতীয়দের অধিকার তিনি ওখানে রক্ষা করেছিলেন। এর ফলে তিনি পপুলার হচ্ছেন। এই আন্দোলনের মাধ্যমে তিনি আরো পপুলার হয়ে গেলেন। ক্লিয়ার? চম্পারণ সত্যাগ্রহ ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আর কারোর কোনো ডাউট থাকবে না আশা করি। আমরা এইভাবে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা পড়বো। তো তোমরা আগে যেখানেই পড়ে থাকো না কেন, দেখবে যে এখানে তোমাদের প্রতিটা টপিক খুব ভালোভাবে দেখবে তোমাদের মনে থাকবে। শুধু মুখস্থ না, মনেও থাকবে। কাহিনীটা তোমরা অন্য কাউকে বোঝাতে পারবে। এইভাবে পড়াশোনা করতে হবে, তবেই দেখবে সব জিনিস খুব সহজ মনে হবে। ঠিক আছে? যারা লাইভ দেখছো একবার কমেন্ট করো যে হ্যাঁ এইটুকু তোমরা বুঝতে পেরেছো। যারা লাইভ দেখছো অবশ্যই একবার কমেন্ট করে দাও যে হ্যাঁ তোমরা এইটুকু যতটা আমি পড়ালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এরপর আমরা যাচ্ছি নেক্সট আন্দোলনে যাব আমরা। ঠিক তার পরের বছর মৌমিতা সুনীল, ঠিক আছে, ক্লিয়ার স্যার। তার পরের বছরই অর্থাৎ 1918 সালে আমরা দেখতে পাচ্ছি কি আন্দোলন হচ্ছে এখানে, যেটাকে বলা হয় খেদা সত্যাগ্রহ। কোথায় এটা? গুজরাটে। কোথায়? খেদা শহরটা কোথায়? গুজরাটে, মনে রাখবে। কোথায় এটা? গুজরাটে। হলুদ কালিটা দেখতে পাচ্ছ? একবার কমেন্ট করো তো। হলুদ কালিটা বোঝা যাচ্ছে? চেঞ্জ করে নিচ্ছি। তাহলে দেখো গুজরাট লিখলাম এখানে আমি, কি গুজরাট। তো মনে রাখবে খেদা শহর কোথায়? খেদা বা খেরা, হ্যাঁ, এটা কোথায় আছে? এটা আছে গুজরাটে। তাহলে গুজরাটে চলে গেলেন তিনি। এখানে খেরা বা খেদা শহরে তিনি এখানে এবার ঝামেলা শুরু হলো। এখানে কি প্রবলেম? এখানে মনে রাখবে ওখানে নীল চাষিদের প্রবলেম ছিল, এখানে পাট চাষিদের প্রবলেম। কাদের? এখানে কাদের প্রবলেম? পাট চাষি। বা তাদের কি প্রবলেম দেখো, তাদের প্রবলেম দেখবো। দেখো পটভূমি, 1918 সালে খেদায় ভয়াবহ দুর্ভিক্ষ আর মহামারী হয়, প্রাকৃতিক বিপর্যয় হয়। তাহলে মানুষের কাছে খাজনা দেওয়ার মতো টাকা থাকবে? খাজনা দেওয়ার মতো কিছু থাকবে? রাজস্ব? দুর্ভিক্ষ হয়, ফসল যদি না ফলে থাকবে না। ঠিক আছে? আর কি করলো ব্রিটিশ সরকার? অযৌক্তিক কর বৃদ্ধি করলো। তাও ওরা কর বৃদ্ধি করেই চলেছে ওরা। তখন সাধারণ মানুষ কি বলল? যে আমরা কর দিতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নেই। ঠিক আছে? তারা বলল রাজস্ব বা কর বলতে আমি রাজস্বকে বোঝাচ্ছি এখানে, রাজস্ব আমরা দিতে পারবো না, আমাদের রাজস্ব মকুব করুন। কিন্তু ব্রিটিশ সরকার শুনবে? ওরা শুনবে না। ব্রিটিশ সরকার কি শুনবে? শুনবে না। ওদের টাকাই চাই, ওরা লুট করতে চায়। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তখন এখানে কি হলো? গান্ধীজির আবির্ভাব ঘটবে। এখানেও গান্ধীজির আবির্ভাব ঘটবে। ঠিক আছে? তাহলে গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহের আহ্বান, অহিংসার বার্তা প্রচলিত হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, খেদা সত্যাগ্রহতেই মনে রাখবে যে গান্ধীজির একজন সহকারী ছিল, তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে কে কে? দেখো মূল ব্যক্তিকে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে খেদা সত্যাগ্রহতেই কিন্তু গান্ধীজির একজন সহচর বা একজন সঙ্গী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকজন নাম আছে ইন্দুলাল যাজ্ঞিক বলে। ইন্দুলাল যাজ্ঞিক এ কি করেছিল? এর নেতৃত্বে কিন্তু গান্ধীজি এখানে এসেছিলেন। বুঝতে পারলে মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি ক্লিয়ার। তাহলে কারণটা আমরা জেনে গেলাম, গান্ধীজি এলো সেটা আমরা জেনে গেলাম, কারা কারা মূল ব্যক্তি, কারা কারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেটা আমরা জানলাম। এবার কি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, কর বন্ধ করো, ন্যায় বিচার চাই, ঠিক আছে, সত্যাগ্রহ, এর মাধ্যমে তারা এখানে আন্দোলন স্টার্ট করে দিলেন। হয়ে গেল? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো বুঝতে পারছো কিনা?
একবার কমেন্ট করে দাও। আচ্ছা, এবার এই আন্দোলন করা হলো, এর ফলে কি হলো? সাকসেসফুল হলো না সাকসেসফুল হলো না এই আন্দোলনটা? তো আমরা জানি এই সাকসেসফুল হলো। সরকার আংশিক কর মকুব করতে বাধ্য হয়, পুরোটা করে না, বাট আংশিক কর মকুব করে দেয়। কৃষকদের মধ্যে কি হয়? আত্মবিশ্বাস এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। কৃষকদের আত্মবিশ্বাস বাড়ে, রাজনৈতিক সচেতনতা তার মধ্যে বৃদ্ধি পায়, এবং জাতীয় আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ। এতদিন কি হচ্ছিল? জাতীয় আন্দোলনে সেভাবে কৃষকরা অংশগ্রহণ করছিল না। এরপর আমরা কি দেখবো? গান্ধীজির নেতৃত্বে জাতীয় আন্দোলনে কৃষকরা অংশগ্রহণ করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার ফলাফল। প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। তাহলে কবে হলো খেদা সত্যাগ্রহ? 1918 সালে। খেদা কোথায়? গুজরাটে। এখানে কারণটা কি ছিল? কারণটা ছিল যে তারা রাজস্ব দিতে পারছে না, কারণ ফসলই হয়নি। এবং গান্ধীজি কার নেতৃত্বে এখানে এলো? ইন্দুলাল জাগিকের নেতৃত্বে এলো। এবং গান্ধীজির একজন সহকারী কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। এবং ফলাফল কি হলো? আমরা জানি সাকসেসফুল হলো এই আন্দোলনটাও। গান্ধীজি আরো পপুলার হয়ে গেলেন। বুঝতে পারছো? গান্ধীজি এবার আরো পপুলার হয়ে গেলেন। এরপর যে আন্দোলন সেটা আমরা দেখব। এরপর কি আন্দোলন মাই ডিয়ার স্টুডেন্টস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। সেটা হচ্ছে আমাদের আহমেদাবাদ মিল ধর্মঘট। একই বছর 1918 সালে মার্চ মাসে এই ঘটনাটা হচ্ছিল। ঠিক আছে, এখানেও আমরা আলোচনা করব কি কি ঘটনা ঘটলো, পুরো জিনিসটাই আমরা দেখবো এখানেও। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের ভালো লাগছে। তো অবশ্যই যারা নতুন দেখছো, চ্যানেলে যারা নতুন আছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, তাহলে আহমেদাবাদ মিল ধর্মঘট কবে হলো? 1918 সালে। কি হলো এখানে দেখো, এখানে প্রবলেমটা কি? মিলের মালিক বনাম শ্রমিক। তাহলে যারা শ্রমিক, যারা কাজ করছে, তাদের সাথে মিলের যে মালিক সুতা কল ছিল এটা, তার মধ্যে একটা ঝামেলা হচ্ছিল। ঠিক আছে, এই ফ্যাক্টরির নাম কি ছিল? সারাবাই কেমিক্যালস। ফ্যাক্টরির নাম কি ছিল? সারাবাই কেমিক্যালস। ওকে, বুঝতে পারলে? তাহলে মিলের মালিকের সাথে শ্রমিকদের এখানে ঝামেলা হলো। ঝামেলার কারণ কি? বেতন বৃদ্ধি ও প্লেগ বোনাস দাবি। তো প্লেগের জন্য একটা রোগ, প্লেগ আমরা জানি একটা রোগ, তার জন্য বোনাস দেওয়া হতো, সেই বোনাসটা বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, আর সব জিনিসের দাম কি হয়েছে ভেবে দেখো, বেড়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে 1914 থেকে 1918। কি হয়? প্রথম বিশ্বযুদ্ধ। এর ফলে সব জিনিসের দাম বেড়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, মানুষের কাছে টাকা পয়সা নেই, জিনিসের দাম বেড়ে গেছে। তাই জন্য এরা কি বলছিল যে আমাদের শ্রমিকরা কি বলছে? আমাদের 50% স্যালারি হাইক করতে হবে, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। কত পার্সেন্ট? 50% বেতন বৃদ্ধি করতে হবে, তবেই আমরা কাজ করব, নয়তো আমরা স্ট্রাইক করব, ধর্মঘট করব। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? কারণটা আমরা বুঝে গেলাম একদম স্পষ্ট ভাবে। এবার কি হলো? গান্ধীজির ভূমিকা। এবার গান্ধীজি এলেন। তো মনে রাখবে, এই মিলের যে মালিক, তার মেয়ে, ঠিক আছে, তার মেয়ে কিন্তু গান্ধীজিকে ডেকেছিল। ঠিক আছে, তানসুইয়া বেহেন বলে একজন আছেন মহিলা, তিনি কিন্তু গান্ধীজিকে ডাকলেন যে আপনি এসে এখানে সলভ করুন ব্যাপারটাকে। তাহলে শ্রমিকদের ডাক, গান্ধীজি আসেন, অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলো। সত্যাগ্রহের ডাক দিলেন গান্ধীজি। ক্লিয়ার? সত্যাগ্রহের ডাক দিলেন। এবার গান্ধীজি এখানে কি করলেন মনে রাখবে, এই যে মিলের মালিক তারাও কিন্তু ভারতীয়, এখানে ইংরেজদের সাথে ব্যাপারটা না, এখানে ভারতীয়দের সাথে ব্যাপার। তো গান্ধীজি এখানে মধ্যস্থতা করলেন, মাঝামাঝি জায়গায় এলেন। ঠিক আছে, গান্ধীজি কি বললেন? শ্রমিকদের বললেন যে দেখো 50% স্যালারি বৃদ্ধিটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, 50% না, আমি তোমাদের হয়ে 35% পর্যন্ত আমি তোমাদের কি করতে পারবো? স্যালারিটাকে বাড়ানোর কথা বলতে পারবো। তাহলে গান্ধীজি কি বললেন? বুঝতে পারছো কি বলছি? গান্ধীজি বললেন যে 50% না হোক, আমি তোমাদের 35% পর্যন্ত আমি তোমাদের স্যালারি হাইক করার কথা আমি বলতে পারি। ঠিক আছে, 50% একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? 35% পর্যন্ত আমি করতে পারবো। তো কৃষকরা বললো ঠিক আছে, আপনি 30%ই বাড়ান আমাদের, তাতেই আমাদের হবে। ওকে, এবার গান্ধীজি কি করলেন? সে অনুরোধ নিয়ে মিলের মালিকের কাছে গেলেন। মিলের যে মালিক ছিলেন তিনি কিন্তু সেই দাবিটা অস্বীকার করলেন, সেটা মানলেন না। তখন গান্ধীজি কি বললেন? ঠিক আছে, তাহলে এবার আমি কি করব? এবার আমি ধর্মঘট করব, আমি অনশন করব। গান্ধীজি কি বললেন? অনশন করব। তাই জন্য প্রথমবার মনে রাখবে এখানে অনশন হয়েছিল, অনশন। বুঝতে পারছো? অনশন মানে আমরা জানি যে না খেয়ে সেখানে অনশন করা হচ্ছে।
ঠিক আছে। এবং তো সেটাই শ্রমিকদের ধর্মঘট, গান্ধীজির ঐতিহাসিক অনশন, খুবই ইম্পর্টেন্ট। শ্রমিকদের মনোবল বৃদ্ধি পায় গান্ধীজি আছে বলে, ধর্মঘট হলো। এবং ধর্মঘটের চতুর্থ দিন বা অনশনের চতুর্থ দিন, ফোর্থ ডেতে কি হলো, মিলের মালিক বললো ঠিক আছে আর তোমাদের কিছু করতে হবে না, ঠিক আছে, ঝামেলা বাড়িয়ে লাভ নেই, আমি তোমাদের কথা স্বীকার করে নিলাম। এই দেখো দেখতে পাচ্ছ গান্ধীজি এবং মিলের মালিক হ্যান্ডশেক করছে। ওকে, মালিকদের সাথে সমঝোতা হয়ে গেল, 35% বেতন বৃদ্ধি হয়ে গেল। শ্রমিকরাও দেখো খুশি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ছবিতে। ক্লিয়ার ব্যাপারটা? ধর্মঘট প্রত্যাহার করে নিলেন গান্ধীজি, হ্যান্ডশেক করলেন, বললেন ঠিক আছে চলো, সবাই খুশি, মিলের মালিকও খুশি, ভাবলো ঠিক আছে চলো, যা হলো হলো। বুঝতে পারলে? এভাবে গান্ধীজি সবার বিশ্বাস অর্জন করলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আর এই যে অনশন, এটা একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু হবে এরপর, আমরা জানি হাতিয়ার। বর্তমানেও দেখবে অনশন একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার আন্দোলন করার, তাই না? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এইভাবে গান্ধীজি ভারতে নিজের ভিতটাকে মজবুত করছেন। ডাইরেক্ট এসে যদি একদম জাতীয় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তাহলে হবে না। এইভাবে নিজের ভিতটাকে তিনি কি করছেন, প্রস্তুত করছেন, তিনি জনপ্রিয়তা অর্জন করছেন। তাহলে এই তিনটা যে আন্দোলন হলো, লোকাল আন্দোলন, সেগুলোর মাধ্যমে তার জনপ্রিয়তা কিন্তু ভারতব্যাপী ছড়িয়ে গেল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, চলো এরপর আমরা যাব। তো দেখো আমরা দেখলাম এখানে ব্যাপারটা, আশা করি বুঝতে পারছো আমরা এখানে কি দেখলাম, যে এই সময়টা পর্যন্ত আমরা কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু বৈপ্লবিক কার্যকলাপগুলো হচ্ছে, আমরা জানি বৈপ্লবিক কার্যকলাপগুলো হচ্ছে, ঠিক আছে, চরমপন্থীরা এখানে আছে, এসব তো হচ্ছেই। এরপর 1919 থেকে আমরা যেটা বলছি হচ্ছে গান্ধী যুগ। তো মনে রাখবে এই যে বৈপ্লবিক কার্যকলাপ, এটাকে আটকানোর জন্য এবার আমরা পরের টপিকে যাচ্ছি। তাহলে আমরা কি দেখলাম, আমরা গান্ধীজি কি কি করেছেন সাউথ আফ্রিকায় সেটা দেখলাম, ভারতে কখন এলেন সেটা দেখলাম, ভারতে এসে তিনি যে তিনটে আন্দোলন করলেন সেটা আমরা দেখলাম। বুঝতে পারলে? এবার তারপরের টপিকে আমরা যাব, রাওলাট অ্যাক্টে যাব আমরা। এরপরের টপিক কি আমাদের? রাওলাট আইন। মাই ডিয়ার স্টুডেন্টস, তো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের লিখে লিখে প্লাস ছবির মাধ্যমে তোমাদের আমি বোঝাবো, কোনো প্রবলেম নেই তোমাদের। দেখো ঠিক আছে, এই চ্যানেলে তোমাদের এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা টপিক পড়ানো হয়, লিখে লিখে কাহিনীর মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে ছবির মাধ্যমে কিন্তু পড়ানো হয়। ওকে, তো চলো কোথায় ছিলাম আমরা, যেটা আমি বলছিলাম যে বৈপ্লবিক কার্যকলাপ হচ্ছিল। ঠিক আছে, এই যে বৈপ্লবিক কার্যকলাপ, তার ফলে কি করলো, ইংরেজরা ভাবলো যে না, এরকম ভাবে চলতে পারে না, আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। তখন একজন বিচারপতি, ঠিক আছে, রাওলাটের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হলো। একজন বিচারপতি রাওলাটের নেতৃত্বে কমিটি গঠন করা হলো, যেটাকে বলা হয় সিডিশন কমিশন। এটাকে কি বলা হয়? সিডিশন কমিশন। ঠিক আছে, এটা আমি অন্য পেজে লিখছি। ওকে, এটা আমি নেক্সট স্লাইডে লিখছি, চলো। ঠিক আছে, চলো। তাহলে কি বললাম, সিডনি রাওলাটের নেতৃত্বে কি হলো, সিডনি রাওলাট একজন বিচারপতি সিডনি রাওলাট এর নেতৃত্বে একটি কমিশন বা কমিটি গঠন করা হলো, যাকে বলা হয় সিডিশন কমিশন বা সিডিশন কমিটি। সিডিশন কমিশন, ঠিক আছে, বুঝতে পারলে? একটা কমিশন গঠন করা হলো। কিসের জন্য কমিশনটা গঠন করলো? যে এই যে বৈপ্লবিক কার্যকলাপ হচ্ছে, এই যে সবাই বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই যে সবাই বোম তৈরি করে বোম দিয়ে ফাটিয়ে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে সবাইকে, ঠিক আছে, মানে ইংরেজদেরকে, বুঝতে পারছো? তাদেরকে এবার আটকাতে হবে, তাদের এই কার্যকলাপকে আটকাতে হবে, তার জন্য কিছু করো। তো বিচারপতি সিডনি রাওলাটের নেতৃত্বে কি হলো, সিটিজেন কমিশন গঠন করা হলো। কবে হলো? 1917 সালে হলো এটা। ঠিক আছে, এবার এর সুপারিশ ক্রমেই কি হলো, একটা আইন গঠন করা হলো, যেটাকে বলা হচ্ছে রাওলাট আইন। এর নাম অনুসারে সেটাকে বলা হয় রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? কবে হলো এটা? 1919 সালে। এটাই হচ্ছে রাওলাট আইন।
এবার রাওলাট আইনে কি আছে সেটা আমাদের জানতে হবে, শর্তগুলো কি সেটা আমাদের শিখতে হবে, বুঝতে হবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা। ওকে, চলো তাহলে আমরা চলে যাবো এবার রাওলাট আইন। দেখো রাওলাট অ্যাক্ট 1919, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট ঘটনা আমরা দেখবো। তো রাওলাট অ্যাক্ট বা আইন কবে হয়েছিল? 1919 সালে আমরা জানি, আমরা এখনই দেখলাম 1919 সালে। এখানে কি ঘটলো, কেন এই পদক্ষেপ নিয়েছিল ব্রিটিশরা? যেটা আমি বললাম, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিবাদ নিয়ন্ত্রণের জন্য, যে বৈপ্লবিক কার্যকলাপগুলো হচ্ছিল সেগুলোকে আটকানোর জন্য, বিপ্লবী আন্দোলন দমন করার জন্য মাই ডিয়ার স্টুডেন্টস, আর জাতীয়তাবাদী শক্তির বৃদ্ধি রোধ করার জন্য তারা এই কমিটি, এই আইনগুলো এনেছেন। এবং এই আইনে কি বলা আছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট। এই আইনে কি বলা আছে সেটা ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। বলো এই আইনে কি আছে? প্রধান বিষয়সমূহ দেখবো আমরা, প্রধান বিধানসমূহ। 1 নম্বর, বিনা বিচারে 2 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। বিনা বিচারে, কোনো বিচার হলো না, তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে, 2 বছর পর্যন্ত আটক করে রেখে দেবে এমনি এমনি বিনা কারণে। কোনো আপিল বা আইনি সহায়তা নেই, কোনো আপিল করতে পারবে না তুমি। তুমি নিজের জন্য একজন কি, কোনো আইনি সহায়তা তিনি পাবে না। তারপর দেখো প্রেস মানে নিউজ পেপারে সেন্সরশিপ করে দেওয়া হলো, নিষেধাজ্ঞা জারি করা হলো যে তোমরা ব্রিটিশ বিরোধী কোনো রকম, এখানে কোনো রকম জিনিস ছাপাতে পারবে না, ব্রিটিশ বিরোধী কিছু জিনিস তুমি ছাপাতে পারবে না। ঠিক আছে, সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার, সন্দেহ হলেই তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবে না। তোমার বাড়িতে যখন খুশি এসে তল্লাশি করতে পারবে, তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে জেলে নিয়ে গেল, তুমি তার বিরুদ্ধে আপিলও করতে পারবে না। ভাবো কি ধরনের আইন ছিল, জাস্ট ইমাজিন করে দেখো। জনগণের প্রতিক্রিয়া, জনগণ কি বলছে? কালা কানুন প্রত্যাহার করো, ব্ল্যাক অ্যাক্ট বা কালা কানুন বলা হচ্ছে এটাকে। রাওলাট আইনকে কি বলা হয়? ব্ল্যাক অ্যাক্ট বা কালা কানুন, বুঝতে পারলে? কালা কানুন বলা হয়। তো আশা করি এবার থেকে তোমরা আর কোনোদিন ভুলবে না রাওলাট অ্যাক্ট কেন আনা হয়েছিল, ব্রিটিশরা কেন এনেছিল, এবং এর শর্তগুলো কি কি ছিল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এইভাবে আমাদের পড়তে হবে প্রতিটা জিনিস। এবার এর বিরুদ্ধে কি হলো, দেশব্যাপী আন্দোলন শুরু হয়ে গেল, দেশব্যাপী আন্দোলন শুরু হয়ে গেল। ঠিক আছে, এটা যখন কালা আইনটা যখন এলো, তখন গান্ধীজি কি বললো এই কালা আইনটাকে? এই আইনটাকে বললো হচ্ছে শয়তানবাদের পরিচায়ক। ইংরেজ শাসনকে কি বললো? শয়তানবাদের সাথে তুলনা করলো, শয়তানিজমের সাথে তুলনা করলো, শয়তানবাদের সাথে তুলনা করলো। ঠিক আছে, ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, এবার দেখো মহাত্মা গান্ধীর প্রতিক্রিয়া, এই জিনিসটা আমরা জানবো যে রাওলাট আইনের সাথে। তো মহাত্মা গান্ধী এখনো মনে রাখবে সর্বভারতীয় আন্দোলনে সেভাবে কিন্তু এখনো আসেনি। ঠিক আছে, আমরা ছোট ছোট আন্দোলন দেখলাম, চম্পারণ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক বা ধর্মঘট, বাট এইভাবে সর্বভারতীয় আন্দোলনে কিন্তু তিনি এখনো আসেননি। তো রাওলাট অ্যাক্টের মাধ্যমে এখানে তিনি কি করলেন, কিছু কাজ করলেন, এর মাধ্যমে তিনি কি করলেন, সবার সামনে চলে এলেন। ঠিক আছে, যেমন সত্যাগ্রহের ডাক দিলেন তিনি, সব থেকে ইম্পর্টেন্ট দেশব্যাপী ধর্মঘটে ডাক দিলেন। মনে রাখবে আজ পর্যন্ত ভারতে কখনোই সর্বব্যাপী বা দেশব্যাপী ধর্মঘট হয়নি। প্রথমবার কে ডাক দিলেন ধর্মঘটে মাই ডিয়ার স্টুডেন্টস? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। কবে ডাক দিয়েছিলেন? তো মনে রাখবে, আমরা একটু দেখবো ব্যাপারটা হচ্ছে 30শে মার্চ 1919, 30শে মার্চ 1919। তো এর দেখো এই যে রাওলাট সত্যাগ্রহ, এর চরম পরিণতি ঘটেই কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে, দুটো কিন্তু একসাথে কানেক্টেড। রাওলাট সত্যাগ্রহের সাথেই বা রাওলাট বিরোধী আন্দোলনের সাথেই আমাদের কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু কানেক্টেড। তো সেটাই আমরা পড়বো। দেখো 30শে মার্চ 1919 সালে, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে 30শে মার্চটাকে কবে করা হয়েছিল? 6 এপ্রিল করা হয়েছিল। এপ্রিল কি হয়েছিল? দেশব্যাপী ধর্মঘট। মনে রাখবে এটা হচ্ছে আমাদের ভারতের দেশব্যাপী ধর্মঘট, প্রথম দেশব্যাপী ধর্মঘট। কি বললাম?
তাহলে প্রথমে 30শে মার্চ বলা হয়েছিল, পরে এটাকে 6 এপ্রিল করা হয়েছিল। কিন্তু মানুষ তখনকার দিনে কি টেলিফোন ছিল, মানুষ কি অত জানতে পারবে, সোশ্যাল মিডিয়া ছিল ছিল না। তাই অনেক মানুষ কি করেছিল, 30শে মার্চ তারিখে কি করেছিল, ধর্মঘট পালন করেছিল। এবং দিল্লি অনেক জায়গাতে ধর্মঘটটা কিন্তু খুব মানে ভালোভাবে বেশ পালন করা হয়েছিল। এবং ব্রিটিশরা কি করেছিল মনে রাখবে, দিল্লিতে কিছু মানুষের উপর গুলি বর্ষণ করেছিল, গুলি চালিয়ে দিয়েছিল, কিছু মানুষ মারা গেছিল। এর ফলে জনতা কি হলো, আরো বুঝতে পারলে কি হলো, দেশব্যাপী ধর্মঘট হলো। তারপর আমি কি বললাম, পুলিশ কি করলো, গুলি চালালো, কিছু মানুষ মারা গেল। বুঝতে পারছো গল্প একদম, কিছু মানুষ মারা গেল। এর ফলে জনতা আরো ক্ষুব্ধ হলো, জনতা আরো ক্ষুব্ধ হয়ে গেল, আরো রেগে গেল। ঠিক আছে, জনতা পাঞ্জাব, দিল্লি এইসব এলাকায় আরো উত্তপ্ত হয়ে গেল। এবং জনতারা কি করা শুরু করলো, রেল লাইন, টেলিগ্রাম, টেলিফোন ব্যবস্থা, এই সমস্ত কিছু যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছুকে নষ্ট করা শুরু করলো। ঠিক আছে, তারপর ব্রিটিশদের, ইংরেজদের যে বাড়িঘর সেগুলোকে পোড়ানো শুরু করলো। তো এইসব ঘটনাগুলো ঘটলো। এবং এর পরিপ্রেক্ষিতে মনে রাখবে, পাঞ্জাবের যে গভর্নর ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু দেখো এই সত্যাগ্রহ আন্দোলন থেকে আমরা কিন্তু জালিয়ানওয়ালাবাগে চলে যাচ্ছি। কেন? কারণ দুটো জিনিস কানেক্টেড। আশা করি বুঝতে পারছো কি বললাম, আশা করি বুঝতে পারছো আমি কি বললাম। এই যে সত্যাগ্রহ আন্দোলন চলছে রাওলাট আইনের বিরুদ্ধে, এর সাথে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু কানেক্টেড। জনতা কি হয়ে যাচ্ছে, জনতা কি করছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। আমরা দেখলাম কি কি ঘটনা করছে, টেলিগ্রাম, টেলিফোন এইসব পুড়িয়ে দিচ্ছে, রেল লাইন উপরে ফেলছে। এর ফলে কি হলো, ব্রিটিশ সরকার কি করলো, কিছু একটা পদক্ষেপ তো নিতে হবে। ব্রিটিশ সরকার কি চুপচাপ বসে থাকবে না, পদক্ষেপ নিল। তো মনে রাখবে পাঞ্জাবের খুবই ইম্পর্টেন্ট এটা, পাঞ্জাবের যে গভর্নর ছিল তার নাম মাইকেল ও ডায়ার। তাহলে পাঞ্জাবের গভর্নরের নাম কি, মাইকেল ও ডায়ার। মাইকেল ও ডায়ার নামটা মনে রাখবে, মাইকেল ও ডায়ার। এর নেতৃত্বে কি করা হলো, এর নেতৃত্বে মনে রাখবে পাঞ্জাবে এবং তার আশেপাশে এলাকায় সামরিক আইন জারি করা হলো। সামরিক আইন মানে আর্মি নেমে গেল, সামরিক আইন জারি করলো। এখন যেমন হয় না, আর্টিকেল কত 144, মানে কি কেউ জমায়েত হতে পারবে না। বুঝতে পারছো, কেউ জমায়েত হয়ে আন্দোলন করতে পারবে না। তারপর সবকিছুর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো, সভা সমিতি, সংবাদপত্রের উপর সামরিক আইন একদম নেমে গেল, এমার্জেন্সি টাইপের যেটাকে আমরা বলি। কোথায়? পাঞ্জাবে, বিশেষ করে পাঞ্জাবের আশেপাশে অঞ্চলে, পাঞ্জাব এবং তার আশেপাশে অঞ্চল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তারিখটা দেখো, অনেকটা কিন্তু আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কাছাকাছি চলে যাচ্ছি। জালিয়ানওয়ালাবাগ হয়েছিল 13 এপ্রিল। ঠিক আছে, বুঝতে পারছো, 13 এপ্রিল। তো আমরা খুব কাছাকাছি যাচ্ছি, কিন্তু এই ঘটনাগুলো জানা ইম্পর্টেন্ট। যে পাঞ্জাবের যে গভর্নর মাইকেল ও ডায়ার সামরিক আইন জারি করলো। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এরপরে ঘটনা কি ঘটলো আমরা যাচ্ছি, দেখো এরপরে ঘটনাতেই যাচ্ছি আমরা। সামরিক আইন জারি করা হয়ে গেছে, ঠিক আছে। এবার মনে রাখবে কি হলো, গান্ধীজি তখন কোথায় ছিল? বোম্বেতে ছিল। গান্ধীজি কোথায় আছেন? বোম্বেতে আছেন। এবং তিনি যেতে চাইছেন দিল্লিতে, দিল্লি যাবেন। ঠিক আছে, এই যে আন্দোলন হচ্ছে তিনি এবার ওখানে যাবেন, ব্যাপার কি চলছে, চলো আমিও যাই। গান্ধীজি কিন্তু দিল্লিতে কি করলো না, গান্ধীজিকে কি করলো, গ্রেপ্তার করে নিল। দিল্লিতে যখনই তিনি স্টেশনে নামলেন, দিল্লিতে কি করলো, গান্ধীজিকে গ্রেপ্তার করে নেওয়া হলো এবং তাকে আবার বোম্বেতে পাঠিয়ে দিল। এর ফলে জনতা আরো রেগে গেল, জনতা আরো রেগে গেল। ঠিক আছে, কর্মকাণ্ডগুলো চলছে ওদের। বুঝতে পারলে ব্যাপারটা মাই ডিয়ার স্টুডেন্টস? প্লাস কি হয়েছিল, প্লাস মনে রাখবে অমৃতসরের দুজন পপুলার লিডার ছিলেন। অমৃতসর কোথায়? পাঞ্জাবে। অমৃতসর কোথায়? পাঞ্জাবের দুজন পপুলার লিডার। কি নাম তাদের? দুজন পপুলার লিডার, তাদের নাম কি? একজনের নাম হচ্ছে সত্যপাল মল্লিক, ডক্টর সত্যপাল মল্লিক। ওকে, আরেকজন কে ছিল? আরেকজন ছিল হচ্ছে কি নাম? সাইফুদ্দিন কিচলু, তাই তো? হ্যাঁ, সাইফুদ্দিন কিচলু, সৈফুদ্দিন কিচলু। এই দুজন খুবই পপুলার লিডার। এরা কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আন্দোলন করছে? রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে, যে কালা আইনকে কি করতে হবে, তুলে নিতে হবে। কি করলো পুলিশ? এদেরকেও জেলে ভরে নিল, এদেরকেও আটক করে নিল।
এর ফলে জনতা আরো আন্দোলন করা শুরু করলো। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি হলো, জেনারেল ডায়ার কি করেছে, সামরিক আইন জারি করে দিয়েছে। কোথায়? পাঞ্জাবে এবং তার আশেপাশের অঞ্চলে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার? এইটুকু আমরা বুঝে গেলাম। এরপর দেখো কি ঘটলো, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে এলাম কত তারিখ, তো মনে রাখবে, যেটা বলতে গেলে আমাদের ইতিহাসের খুবই একটা দুঃখজনক ঘটনা। ঠিক আছে, খুবই দুঃখজনক ঘটনা, এবং ইংল্যান্ডের বা ব্রিটিশের কাছে সব থেকে একটা কালো অধ্যায় তাদের। বুঝতে পারছো তারা যে কতটা অমানবিক ছিল তার প্রমাণ হচ্ছে আমাদের এরপরে যে ঘটনাটা আমরা পড়বো, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। খুবই ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। অনেক বড় হত্যাকাণ্ড আমরা আলোচনা করবো। এত বড় হত্যাকাণ্ড কখনোই আর হয়নি। ঠিক আছে, মানে আধুনিক ভারতের ইতিহাসে কখনোই এত বড় হত্যাকাণ্ড হয়নি যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে হয়েছে, আমরা জানি। তো খুবই ইম্পর্টেন্ট তাই জন্য আমাদের কাছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল মাই ডিয়ার স্টুডেন্টস? ডেট 13 এপ্রিল। অনেকবার পরীক্ষায় আসে, মনে রাখবে 13 এপ্রিল 1919। রাওলাট অ্যাক্ট যে বছর লঞ্চ হয়েছিল সে বছরই, তো 13 এপ্রিল 1919 সালে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তো কি ঘটনাটা ঘটলো, ব্যাকগ্রাউন্ডে আমরা দেখলাম যে গান্ধীজি দিল্লি আসতে চাইলেন। দিল্লিতে যখন তিনি নামলেন তাকে গ্রেপ্তার করা হলো। পাশাপাশি অমৃতসরের দুজন পপুলার লিডার সত্যপাল মালিক এবং সাইফুদ্দিন কি ছিল, এদেরকে অ্যারেস্ট করা হলো। এর ফলে মানুষ রেগে গেল, সামরিক আইন সেখানে জারি করা হলো, তাই না? এবং পাঞ্জাবের যে ব্রিগেডিয়ার ছিল, ঠিক আছে, ব্রিগেডিয়ার বা সেনাধ্যক্ষ, ব্রিগেডিয়ার, পাঞ্জাবের যে ব্রিগেডিয়ার, ওকে, মানে সেনাধ্যক্ষ যে ছিল ওর নাম ছিল জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার। তো দুজন কিন্তু আলাদা ব্যক্তি। দেখো কিন্তু আমাদের কনফিউশন হয়, কি বললাম, দুজন আলাদা ব্যক্তি। কে কে? একজন কোথায় গেল, এখানেই ছিল তো, এই যে পাঞ্জাবের গভর্নর। পাঞ্জাবের গভর্নর কিন্তু, ঠিক আছে, ওর নাম মাইকেল ও ডায়ার। ওর নাম কি? মাইকেল ও ডায়ার। ঠিক আছে, ও সামরিক আইন জারি করলো, এই গভর্নর। আর আরেকজন ব্যক্তি ছিল যার নাম বললাম জেনারেল ডায়ার। একে ছিল, এ হচ্ছে সেনাধ্যক্ষ, ব্রিগেডিয়ার, সেনার লোক, একজন আর্মি ম্যান। এর নাম হচ্ছে জেনারেল ডায়ার। ঠিক আছে, নামের একটু পার্থক্য আছে। এর নাম জেনারেল ডায়ার, ওর নাম কি? মাইকেল ও ডায়ার। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তো এ কি করলো, একদম যেটা আমি বললাম সামরিক আইন, পাঞ্জাবে সামরিক আইন, এর ওপর দায়িত্ব এলো যে আপনি দেখাশোনা করুন, কেউ যাতে কি না করে, কোনো রকম জমায়েত না হয়, কিছু যাতে না করতে পারে। এবার দেখো কি হলো ঘটনাটা, এটা খুবই দুঃখজনক ঘটনা। 13 তারিখে খুবই দুঃখজনক ঘটনা, এটা আমাদের ইতিহাসের 13 এপ্রিল। তো এই দিন মনে রাখবে, ওখানে কি ছিল, একটা উৎসব ছিল, আমরা জানি বৈশাখী উৎসব, শুনেছ হয়তো। বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? পাঞ্জাবে পালন করা হয় না বৈশাখী উৎসব? পাঞ্জাবিদের একটা খুবই পপুলার উৎসব বৈশাখী উৎসব। এই দিনটাতে এবার বৈশাখী উৎসবও ছিল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো মানুষ, এই যে সামরিক আইন যে জারি করা হয়েছে, মানে মানুষ জমায়েত হতে পারবে না, এটা কি সবাই মানুষ জানবে? জানবে না, কি করে জানবে? এখনকার মতো কি সোশ্যাল মিডিয়ায় বলে দিবে বা টিভিতে বলা হবে? না, কেউ জানতোই না। এর ফলে কি হলো, আগে থেকে একটা মিটিং ফিক্স করা ছিল। কোথায় মিটিং ফিক্স করা ছিল? জালিয়ানওয়ালাবাগ উদ্যানে। ধরে নাও এটা একটা জালিয়ানওয়ালাবাগ উদ্যান, জালিয়ানওয়ালাবাগ উদ্যান একটা, এটা একটা জালিয়ানওয়ালাবাগ উদ্যানটা। ঠিক আছে, এখানে হত্যাকাণ্ডটা হবে আমরা জানি। এবার এখানে প্রবেশের একটা বড় রাস্তা ছিল, চওড়া রাস্তা প্রবেশ করার, কিন্তু বেরোনোর কি ছিল, ছোট ছোট কটা গলি ছিল, 4টা গলি ছিল ছোট ছোট। বুঝতে পারছো? তাহলে মানুষ প্রবেশ করে গেছে, প্রায় বলা হয় যে 10,000 মানুষ। কত? জাস্ট ইমাজিন করো, 10,000 নর নারী বাচ্চা বৃদ্ধ মানুষ সবাই এখানে জড়ো হয়েছে। তো একটা মিটিং করার কথা ছিল, সত্যাগ্রহ, নিরস্ত্র ভাবে, কারোর কাছে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র ভাবে। ঠিক আছে, একটা মিটিং করার কথা ছিল এখানে। আচ্ছা, এটা মানুষ মিটিং করতে আসছে। তো কি হচ্ছিল ব্যাপারটা দেখো, উৎসব ছিল সেদিন। তো গ্রামের মানুষরা শহরে আসছিল, অমৃতসর শহরে আসছিল, এটা অমৃতসর শহরের মধ্যে পড়ছে। তো তারাও ভাবলো চলো আমরাও চলে যাই, সবাই হচ্ছে চলো যাই। এর ফলে কি হলো, প্রচুর মানুষ চলে এলো এখানে গ্রাম থেকে, 10,000 মানুষ প্রায়।
ঠিক আছে। তারপর এবার কি করলো জেনারেল ডায়ার, আমরা দেখতেই পাচ্ছি কোনো রকম তাদেরকে মানে সাবধান না করে ডাইরেক্ট এখানে কি করলো, পুরো বন্দোবস্ত করলো, একদম রাইফেল টাইফেল নিয়ে চলে এলো, দিয়ে কোনো রকম তাদেরকে সতর্কতা না দিয়ে গুলি চালানো স্টার্ট করে দিল। ভাবো কি অবস্থা, ভাবো মানে কতটা খারাপ, কতটা নির্মম হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা। এবং 10 মিনিট ধরে ফায়ার করলো, ভাবো জাস্ট ম্যাজিক, 10 মিনিট, প্রায় 1600 রাউন্ড গুলি বর্ষণ করলো, 1600 রাউন্ড, ভাবো গুলি বর্ষণ করেই যাচ্ছে 10 মিনিট ধরে। ব্যাস প্রচুর মানুষ মারা গেল, বুঝতেই পারছো। অফিসিয়ালি বলা হয় 300-400 মানুষ, বাট আমরা জানি আসলে হয়তো 2000-3000, কোথাও 1000 লেখা আছে, ঠিক আছে, তারও বেশি হয়তো মানুষ মারা গেল, কারণ বেরোনোর পথ নেই, 4টে সরু সরু পথ, বা এত মানুষ যদি একসাথে যখন বেরোবে তখন আরো মারা যাবে মানুষ, পদদলিত হয়ে মানুষ মারা যাবে। ঠিক আছে, এর ফলে প্রচুর মানুষ কিন্তু মারা গেল। সব থেকে নির্মম হত্যাকাণ্ড ছিল এটা ব্রিটিশদের ইতিহাসে বা ভারতের ইতিহাসে। ঠিক আছে, খুবই দুঃখজনক একটা অধ্যায় এটা আমাদের কাছে, 13ই এপ্রিল, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তো হয়ে গেল, বুঝতে পারলে কবে হয়েছিল? 13ই এপ্রিল। ঠিক আছে, এবার এর প্রতিবাদে সবাই ফেটে পড়লো, সবাই সব রকম আন্দোলন করলো। তো গান্ধীজি কি হলো, এই হত্যাকাণ্ডের ফলে তিনি কিন্তু খুবই মর্মাহত হয়েছিলেন, এবং তিনি রাওলার যে সত্যাগ্রহ সেটাকে তিনি তুলে নিলেন, বললেন না আমি এই আন্দোলনটাকে কি করলাম, প্রত্যাহার করলাম। ঠিক আছে, মানে এত হিংসা প্রবেশ করেছে, এত মানুষ মারা গেল, তিনি খুবই দুঃখিত হলেন এবং তিনি উইথড্র করে নিলেন এই আন্দোলনটাকে, রাওলার সত্যাগ্রহ আন্দোলনকে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এবার গান্ধীজি দুঃখে কষ্টে কি বললেন, যে এই শয়তানের, ঠিক আছে, মানে তাদেরকে বলছে ইংরেজ সরকারকে আর কি করা যাবে না, আর শোধরানো যাবে না, তাদেরকে ভালো করা যাবে না, এদের ধ্বংসই করতে হবে আমাদের, এটা কিন্তু তিনি বলেছিলেন, যে এই শয়তানদের, ঠিক আছে, আর কি করা যাবে না, এদের ভালো করা বা শোধরানো যাবে না, এদেরকে আমাদের কি করতে হবে, ধ্বংসই করতে হবে, এটা কিন্তু তিনি বলেছিলেন সেই সময়। বাট তার পথটা কিন্তু পুরোপুরি ভালো ছিল না, তিনি উইথড্র করে নিলেন আন্দোলনকে। ঠিক আছে, আবার তিনি সেই একই অহিংস অসহযোগ আন্দোলন শুরু করবেন, আমরা সেটা পরে পড়বো, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, সেটা আমাদের নেক্সট দিনের টপিক। তাহলে ক্লিয়ার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড? একবার কমেন্ট করে জানাও। আর মনে রাখবে এই জেনারেল ডায়ারকে, এই যে এই ব্যক্তিটাকে, কত খারাপ ব্যক্তি আমরা বুঝতেই পারছি, একে কি করেছিল পরবর্তীকালে 1940 সালে সর্দার উধম সিং, নাম শুনেছ হয়তো, একটা মুভিও বেরিয়েছে, দেখবে বিক্কি কৌশল আছে মুভিটাতে, সর্দার উধম সিং। ঠিক আছে, তো আবার বলছি, যারা লাইভ দেখছো বা যারা পরে দেখবে ভিডিওটা, অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে 1940 সালে আমি কি বললাম, 1940 সালে লন্ডনে, তখন লন্ডনে ছিল, ঠিক আছে, তখন একজন ব্যক্তি, তার নাম সর্দার উধম সিং, তিনি কি করলেন, লন্ডনে গিয়ে একে জেনারেল ডায়ারকে গুলি করে হত্যা করেছিলেন। ভালো করেছিলেন, তাই না? একদম ভালো করেছিলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, আর এর প্রতিবাদে কি করেছিলেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে মাই ডিয়ার স্টুডেন্টস, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি কি করেছিলেন, ত্যাগ করেছিলেন। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, দেখো কত সুন্দর জিনিস, কত ইন্টারেস্টিং ভাবে তোমাদের সামনে কিন্তু আমি প্রেজেন্ট করলাম। ঠিক আছে, লিখে প্লাস ছবির মাধ্যমে টোটাল জিনিসটা দেখো, লিখে আমরা জানলাম, প্লাস ছবির মাধ্যমে আমরা কিন্তু জানলাম। কি জানলাম আরেকটু দেখে নিই আমরা। রাওলাট আইন বিরোধী আন্দোলন, যেটা আমি বললাম, ঠিক আছে, এই আইনে কি কি বলা হয়েছে সেটা আমরা দেখলাম। বিনা বিচারে বন্দি রাখার ক্ষমতা, এগুলো তো আমরা আলোচনা করলামই। ঠিক আছে, 6 এপ্রিল কি করা হয়েছিল, জাতীয় শোক দিবস পালন করা হয়েছিল, সবাই শোক দিবস পালন করেছিল এবং বলেছিল সবাই ইনকলাব জিন্দাবাদ, আমরা রাওলাট আইনকে মানি না, এই কালা আইনকে এখান থেকে দূর সরাও। ঠিক আছে, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো 13ই এপ্রিল। ঠিক আছে, 13 এপ্রিল কি হলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো খুবই দুঃখজনক ঘটনা, দেখো। আচ্ছা, এখানে ছবির মাধ্যমেও আমরা দেখে নিতে পারি ব্যাপারটা। তাহলে 13 এপ্রিল হয়েছিল 1919 সালে, অমৃতসরের পাঞ্জাবে হয়েছিল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমি যে ব্যাপারটা দেখালাম সেটাই আমরা এখানে ছবির মাধ্যমে একবার দেখে নিতে পারি, কোনো অসুবিধা নেই।
তো দেখে নাও, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ব্রিটিশরা কি করলো, সাধারণ মানুষের উপর গুলি চালালো। ঠিক আছে, ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারলে? আচ্ছা, সেটাই লেখা আছে 10 মিনিট ধরে দেখো 1600 রাউন্ড গুলি বর্ষণ করা হলো, শত শত নিরীহ মানুষের প্রাণ বলি গেল। এবং রবীন্দ্রনাথ কি করলেন, নাইট উপাধি পরিত্যাগ করলেন। আর কি হলো, তারপর দেখো উধম সিং, যেটা বললাম আমি, মাইকেল ডায়ারকে হত্যা করলো 1940 সালে। এবং মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরো বৃদ্ধি পেল। মানুষের মধ্যে কি হলো, স্বাধীনতার আকাঙ্ক্ষা কিন্তু আরো বৃদ্ধি পেল। তাহলে আমরা কি কি পড়লাম, এই টপিকগুলো কিন্তু আমরা পড়ে নিলাম মাই ডিয়ার স্টুডেন্টস। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এবার আমরা কি করব, যা যা পড়লাম একবার আমরা শর্টে দেখে নিচ্ছি, দিয়ে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। তো আমরা যা যা আগে পড়েছি সেই সমস্ত টপিক এখানে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, পুরো ব্যাপারটা আমরা দেখলাম। এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং, তাই না? যে কি কি ঘটলো, নরমপন্থী, তারপর চরমপন্থী এবং বৈপ্লবিক কার্যকলাপ হলো, তারপর গান্ধীজির আগমন হলো, এবং 1919 থেকে 1947কে আমরা কি বলি, গান্ধী যুগ। আমরা গান্ধী যুগ পড়ছি। ঠিক আছে, তো গান্ধীজির সম্পর্কে আমরা পুরো বেসিক ইনফরমেশন জানলাম, তার জন্ম মৃত্যু, কোথায় জন্মগ্রহণ করেছেন। তো কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা মনে লেখা হয়নি, দেখো কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি, গুজরাটের কাথিয়াবাড়ি। কোথায় গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন, কাথিয়াবাড়ে পোরবন্দর গ্রামে। কোথায়, পোরবন্দর বলে জায়গা, এটা কিন্তু পরীক্ষায় আসে, পোরবন্দর গ্রামে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তারপর আমরা দেখলাম গান্ধীজি কি কি করেছেন, সাউথ আফ্রিকার মধ্যে তিনি কি কি করলেন সেটা আমরা আলোচনা করলাম, তাই তো? সাউথ আফ্রিকায় তিনি কি কি করেছেন সেটা আমরা এখানে কিন্তু আলোচনা করলাম। তারপর আমরা কি দেখলাম, তিনি ভারতে আসলেন এবং এই আন্দোলনগুলোতে তিনি যোগদান করলেন, তাই তো? আরেকটা জিনিস মনে রাখবে, তিনি যখন ভারতে এলেন 1915 সালে, তারপর তিনি কি করলেন, সবরমতী আশ্রম তৈরি করেছিলেন। সবরমতী আশ্রম, ওকে, একটা আশ্রম তৈরি করেছিলেন যেটাকে বলা হয় সবরমতী আশ্রম। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তারপরে এই আন্দোলনগুলো আমরা দেখলাম, এই 3টে আন্দোলন হয়ে গেল। কি কি আন্দোলন আমরা দেখলাম, চম্পারণ সত্যাগ্রহ দেখলাম, তারপর দেখলাম হচ্ছে খেদা সত্যাগ্রহ, তারপর আমরা দেখলাম হচ্ছে মিল ধর্মঘট। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তারপর আমরা রাওলাট অ্যাক্টের ব্যাপারে জানলাম, একে কালা আইন বলা হচ্ছে। এর আন্দোলনে কি হলো, প্রতিবাদ হলো, দেশব্যাপী ধর্মঘট হলো, সেগুলো আমরা আলোচনা করলাম। এবং গান্ধীজিকে অ্যারেস্ট করে বোম্বাই পাঠিয়ে দিল, আর এদিকে অমৃতসরের যে পপুলার লিডার তাদের অ্যারেস্ট করলো। এর ফলে জনতা কি করলো, উগ্র হয়ে গেল। ঠিক আছে, এবং তার ফলে কি করা হলো, একটা সামরিক আইন জারি করা হলো এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ঘটলো, সেটা আমরা জানি। কবে হয়েছিল, 13 এপ্রিল মাই ডিয়ার স্টুডেন্টস। পুরো জিনিসটা কিন্তু আমরা খুব সহজে খুব ডিটেলসে আলোচনা করলাম, তাই তো? ক্লিয়ার? এবার আমরা যারা লাইভে আছো তারা অবশ্যই তারা এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। দেখো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু তারা একটা লাইক করবে, কমেন্ট করবে। তো দেখো প্রথম প্রশ্ন, দেখো গান্ধীজি প্রথম দক্ষিণ আফ্রিকায় কবে যান? গান্ধীজি প্রথম দক্ষিণ আফ্রিকায় কবে যান? কমেন্ট করো মাই ডিয়ার স্টুডেন্টস। কি হবে উত্তর? গান্ধীজি প্রথম দক্ষিণ আফ্রিকায় কবে যান বলো? গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় প্রথম কবে যান? কমেন্ট করে জানাও। খুব ইজি। কি হবে? কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো। তো আফরিন বলছে একের বি একদম ঠিক, 1893 খ্রিস্টাব্দে, তাই তো? দাদা আব্দুল্লাহ রিকোয়েস্টে তিনি গেছিলেন ওখানে। কোশ্চেন নাম্বার 2 দেখো, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কোন সংগঠন প্রতিষ্ঠা করেন? গান্ধীজি WBCS 2018-তে এসেছিল। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কোন সংগঠন প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, নাটাল ইন্ডিয়ান কংগ্রেস, হোম রুল লীগ, কি হবে? অপশন বি আমাদের রাইট অ্যান্সার হবে, নাটাল ইন্ডিয়ান কংগ্রেস মাই ডিয়ার স্টুডেন্টস, তাই তো? চলো কোশ্চেন নাম্বার 3 আমরা দেখব। সত্যাগ্রহ শব্দটি প্রথম ব্যবহৃত হয় কোথায়? ভারতে, ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় না আমেরিকায়? খুবই সহজ প্রশ্ন। সত্যাগ্রহটা প্রথম তিনি কোথায় অ্যাপ্লাই করেছিলেন গান্ধীজি? কি হয় মাই ডিয়ার স্টুডেন্টস বলো?
সত্যাগ্রহ শব্দটি প্রথম কোথায় ব্যবহার করেন তিনি গান্ধীজি? ভারতে, ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় না আমেরিকায়? কোনটা আমাদের অ্যান্সার হবে? খুব সহজ উত্তর, চেষ্টা করো বলা। আচ্ছা আফরিন, বাহ, একদম ঠিক, দক্ষিণ আফ্রিকা। কোশ্চেন নাম্বার 4 বলো আমাদের। গান্ধীজি দক্ষিণ আফ্রিকার আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? স্বাধীনতা, ভারতীয়দের অধিকার রক্ষা, শিক্ষা সংস্কার, জমিদারি প্রথা বিলোপ? এটাও খুবই সহজ, বলে ফেলো। কোশ্চেন নাম্বার 4। আফরিন বলছে 4-এর বি, একদম ঠিক, ভারতীয়দের অধিকার রক্ষা। খুব সুন্দর, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কোশ্চেন নাম্বার 5 দেখো। গান্ধীজি ভারতে ফিরে আসেন কবে? খুবই সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় আসে। দেখো সিজিএল এসেছিল 2016-তে। গান্ধীজি ভারতে ফিরে আসেন কবে? গান্ধীজি ভারতে কবে ফিরে আসেন মাই ডিয়ার স্টুডেন্টস? কি হবে বলো, অ্যান্সারটা বলো। কবে ফিরে আসেন গান্ধীজি? কি হবে রাইট অ্যান্সার? পাঁচের বি, তাই তো, 1915 সালে আমরা জানি 9th of জানুয়ারি। তাই 9th of জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। কোশ্চেন নাম্বার 6 দেখো। গান্ধীজি ভারতে ফিরে এসে প্রথম কোন আন্দোলনে নেতৃত্ব দেন? ডব্লিউবিসিএস 2019। খুবই সহজ প্রশ্ন। ভারতে ফিরে তিনি প্রথম কোন আন্দোলনে নেতৃত্ব দেন? খিলাফত আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন না সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট? বলো। কোশ্চেন নাম্বার 5 কি হয় মাই ডিয়ার স্টুডেন্টস? কোশ্চেন নাম্বার 6 তাহলে একদম ঠিক, সেটা হচ্ছে আমাদের চম্পারণ সত্যাগ্রহ। খুবই সহজ, চম্পারণ 1917-তে। চম্পারণ কোথায়? বিহারে, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তারপর দেখবো কোশ্চেন নাম্বার 7। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? বলো, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তিলক, গোখলে, নেহেরু না সুভাষচন্দ্র বসু? বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, নেহেরু না সুভাষচন্দ্র বসু? কে ছিলেন বলে ফেলো। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তো একদম ঠিক, কোশ্চেন নাম্বার 7 কি হবে? গোপাল কৃষ্ণ গোখলে। খুবই ইম্পর্টেন্ট। আর তার আধ্যাত্মিক গুরুকে লিও টলস্টয়। আধ্যাত্মিক গুরু লিও টলস্টয়, এটা মনে রাখবো আমরা। কোশ্চেন নাম্বার 8 দেখো। গান্ধীজি ভারতে ফিরে এসে প্রথম কোথায় আশ্রম স্থাপন করেন? কোথায় তিনি আশ্রম স্থাপন করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্টস? বলো, কোথায় তিনি আশ্রম স্থাপন করেছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু হয়ে গেল আমাদের গোপাল কৃষ্ণ গোখলে। কোশ্চেন নাম্বার 8, 8-এর বি আফরিন, বাকিরা। তাহলে গান্ধীজি ভারতে ফিরে এসে প্রথম কোথায় আশ্রম স্থাপন করেন? সবরমতী, সেবাগ্রাম, ওয়ার্ধা, বেলুর? তো আফরিন একদম সঠিক, সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন সবরমতীতে, রাইট। চলো কোশ্চেন নাম্বার 9 আমরা দেখব। চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয় কবে? তো এটা তো আমরা আগেই বলে দিলাম যে চম্পারণ আন্দোলনটা কবে হয়েছিল? 1917 সালে মাই ডিয়ার স্টুডেন্টস। চম্পারণ কোথায়? চম্পারণ হচ্ছে বিহারে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10। চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে হয়? চম্পারণ সত্যাগ্রহটা কোন রাজ্যে হয়েছিল? এটা তো আমি বলে দিলাম তোমাদের। চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে হয়? এর উত্তর কি হবে? বিহারে, তাই তো। এখানে কি হয়েছিল? 3 কাঠিয়া ব্যবস্থা, নীল চাষের ব্যাপারটা এখানে ছিল। 3 কাঠিয়া ব্যবস্থা, তাদেরকে বাধ্য করে নীল চাষ করাতে হতো। 3 কাঠিয়া ব্যবস্থা। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো কোশ্চেন নাম্বার 11 দেখে নেব আমরা, কি আছে। চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন কে? বলো, রাজকুমার শুক্লা, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল না বাল গঙ্গাধর তিলক? চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে কে যুক্ত ছিলেন বলো? পড়ানো হয়ে গেছে অলরেডি। কোশ্চেন নাম্বার 11 কি হয় মাই ডিয়ার স্টুডেন্টস? কোশ্চেন নাম্বার 11 বলো। চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন কারা?
আফরিন 11 একদম সঠিক, রাজকুমার শুক্লা। মনে রাখবে রাজকুমার শুক্লার নেতৃত্বে গান্ধীজি কিন্তু কি করে এই আন্দোলনকে পরিচালনা করে। ঠিক আছে, আর এখানে আরেকজন নেতা ছিল মনে রাখবে, তার নাম আমরা বললাম রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। তো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে এবং সমস্ত জিনিস আমরা ডিটেলসে আলোচনা করেছি, আমরা পড়েছি। কোশ্চেন নাম্বার 12, চম্পারণ সত্যাগ্রহের মূল সমস্যা কি বলো। কোশ্চেন নাম্বার 12 বলো, খুবই সহজ। চম্পারণ সত্যাগ্রহের মূল সমস্যা কি বলো। কোশ্চেন নাম্বার 12, বলো কি হবে। কোশ্চেন নাম্বার 12, চম্পারণ সত্যাগ্রহের মূল সমস্যা কি। তো একদম ঠিক আফরিন, নীল চাষ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, কেদার সত্যাগ্রহ সংগঠিত হয় কবে। কেদার সত্যাগ্রহ কবে সংগঠিত হয় বলো। কেদার সত্যাগ্রহ কবে সংগঠিত হয়। 1917, 18, 19, 20। তাহলে কি হবে আমাদের কেদার সত্যাগ্রহটা। তো কেদার সত্যাগ্রহ আমরা জানি 1918-তে, তাই না। 17-তে হলো চম্পারণ। তার পরের বছর খেদা সত্যাগ্রহ, তাই না। চলো কোশ্চেন নাম্বার 14, কেদার সত্যাগ্রহের নেতৃত্বে কে ছিলেন। তো গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, তিলক না রবীন্দ্রনাথ। তো এনারা তো হবেন না, আমরা জানি। তাহলে কেদার সত্যাগ্রহের নেতৃত্বে কে ছিলেন, আমাদের গান্ধীজি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। কোশ্চেন নাম্বার দেখো 15 বলো, কেদার সত্যাগ্রহের মূল দাবি কি ছিল। এই যে কেদার সত্যাগ্রহ হয়েছিল, এখানে কি প্রবলেম ছিল আমরা জানলাম। তো কেদার সত্যাগ্রহে কি হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগ, প্রথম বিশ্বযুদ্ধ, তার ফলে মুদ্রাস্ফীতি হয়ে যায়, মানুষের কাছে টাকা পয়সা নেই, রাজস্ব কি দেবে তারা, রাজস্ব দিতে পারবে, রাজস্ব দিতে পারবে না। তাহলে তারা কর মকুব করতে বলেছিল, কর বা রাজস্ব মকুব করতে বলেছিল, যে তারা দিতে পারবে না। 15 বি আমাদের একদম সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16 দেখো, খেদা কোন রাজ্যে অবস্থিত। তো আগেই আমরা পড়লাম, খেদা বা খেরা কোন রাজ্যে অবস্থিত। খেদা বা খেরা কোন রাজ্যে অবস্থিত মাই ডিয়ার স্টুডেন্টস বলো, কি হবে রাইট অ্যান্সার। তাহলে 16 বলো কি হবে, তাহলে গুজরাট হবে আমাদের উত্তর। খুবই সহজ, একদম ঠিক আছে ফ্রেন্ড, ঠিক আছে, খুব ভালো। 16 বি হবে গুজরাট, 16 সি না, 16 বি। কেদা সত্যাগ্রহ গুজরাটে, আহমেদাবাদ মিল স্ট্রাইকও কোথায়, গুজরাটে। শুধু প্রথমটা হচ্ছে বিহারে, চম্পারণটা হচ্ছে বিহারে, তাই না। চলো সুনীল, ঠিক আছে। 17টা দেখো, আহমেদাবাদ মিল ধর্মঘট কোথায় হয়, মানে কবে হয়। এটা খুবই সহজ, আহমেদাবাদ মিল ধর্মঘট কোথায় হয় বলো। আহমেদাবাদ মিল ধর্মঘট কোথায় হয়, কবে হয়। তো 1918 সালে হয় আমরা জানি, শুধু 1917-তে চম্পারণটা হয়, আর বাকি দুটো 1918-তেই হয়, তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস। চলো কোশ্চেন নাম্বার 18 দেখো, এই ধর্মঘটের মূল দাবি কি ছিল। আহমেদাবাদ মিল ধর্মঘটের প্রধান দাবি কি ছিল, মজুরি বৃদ্ধি, কর কমানো, জমির অধিকার না শিক্ষা। কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস বলো। আহমেদাবাদ মিল ধর্মঘটের প্রধান উদ্দেশ্য কি ছিল। কোশ্চেন নাম্বার 18, সুনীল বলছে 18 বি, কর কমানো না, একদমই নয়। ক্লাস মন দিয়ে দেখনি। আফরিন ঠিক আছে, 18 এ মজুরি বৃদ্ধি। কি বলেছিলাম যে শ্রমিকরা কি বলছিল, কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। শ্রমিকরা বলছিল 50% আমাদের মজুরি বাড়াতে হবে, স্যালারি বাড়াতে হবে। বাট গান্ধীজির রিকোয়েস্টে লাস্ট পর্যন্ত কত পার্সেন্টে হলো, 35% বৃদ্ধি হলো, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এগুলো কিন্তু জানতে হবে, খুব সহজ কোশ্চেন এগুলো। কোশ্চেন নাম্বার 19, আহমেদাবাদ মিল ধর্মঘটে গান্ধীজি কোন পদ্ধতি ব্যবহার করেন। একটু আগে আমরা পড়লাম যে আহমেদাবাদ মিল ধর্মঘট, এখানে গান্ধীজি কোন পদ্ধতি প্রয়োগ করেছিলেন বলো। সশস্ত্র আন্দোলন,
অনশন, ধর্মঘট বিরোধিতা না আইন অমান্য? আহমেদাবাদ মিল ধর্মঘটে কি করেছিলেন তিনি? কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 বলো। আহমেদাবাদ মিল ধর্মঘটে গান্ধীজি কোন পদ্ধতি? আফরিন বলছে 19-এর বি, একদম সঠিক, অনশন। এটা আমি বললাম, আহমেদাবাদ মিল ধর্মঘটেই প্রথমবার তিনি অনশন করেছিলেন এবং তার অনুসরণ করা সাকসেসফুল হয়েছিল, তাই তো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 20, এই ধর্মঘট কোথায় হয়? তো খুবই সহজ, আহমেদাবাদ মিল ধর্মঘট কোথায় হবে? আহমেদাবাদে হবে। আহমেদাবাদ কোথায়? আহমেদাবাদ কিন্তু গুজরাটে। আহমেদাবাদ কোথায়? আহমেদাবাদ গুজরাটে। চলো নেক্সট পোর্শন আমরা দেখব। রাওলাট আইন পাশ হয় কবে? বলো, খুবই সহজ প্রশ্ন। রাওলাট আইন পাশ হয় কবে? কেন হয়েছিল সেটাও আমরা জানি। রাওলাট আইন কেন হয়েছিল? কারণ ইংরেজরা কি চেয়েছিল? এই যে বৈপ্লবিক কার্যকলাপ হচ্ছে সেটাকে তারা দমন করতে চেয়েছিল, তাই জন্য এই আইনটাকে তারা এনেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছ? কবে হয়েছিল এটা আমরা জানি, 1919 সালে। কবে হয়েছিল এটা? 1919 সালে, একদম ঠিক। আফরিন আর সুনীল। রাওলাট আইনকে আর কি বলা হয়? রাওলাট আইনকে ভারতীয়রা কি বলতো? কালা আইন, সাদা আইন, স্বাধীনতা আইন না কর আইন? তো রাওলাট অ্যাক্টকে আমরা ভারতীয়রা কি বলতাম? বলো, কি বলতাম আমরা? বাইশের এ, বাইশের একদম ঠিক, ব্ল্যাক অ্যাক্ট বা কালা আইন, এ উত্তর আমাদের। কোশ্চেন নাম্বার 23 দেখো, এই আইনের বিরুদ্ধে গান্ধীজি কি আন্দোলন শুরু করলেন? তাহলে রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি কি আন্দোলন শুরু করলেন? তো আমরা জানি গান্ধীজি সত্যাগ্রহ শুরু করলেন, তাই তো? রাওলাট সত্যাগ্রহ যেটাকে বলা হয়, এটাকেই তো বলা হয় রাওলাট সত্যাগ্রহ। কোশ্চেন নাম্বার 24, রাওলাট আইনের মাধ্যমে সরকার কি ক্ষমতা পায়? বিচার ছাড়া আটক, কর বৃদ্ধি, শিক্ষা নিয়ন্ত্রণ না সেনা বৃদ্ধি? রাওলাট আইনের মাধ্যমে সরকার কি ক্ষমতা পায়? কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 খুবই সহজ। তো রাওলাট আইনের মাধ্যমে সরকার বিচার ছাড়া আটক করার সুবিধা পায়, তাই তো? বিচার ছাড়া আটক করবে, যে কাউকে তুলে নিয়ে চলে যেতে পারবে, 2 বছর পর্যন্ত বিনা কারণে তাকে আটকে রাখতে পারবে। সেই ব্যক্তিরা কি করতে পারবে না? কোনো রকম আপিল করতে পারবে না, কোনো রকম উকিল নিয়োগ করতে পারবে না। তারপর যে কারোর বাড়িতে এসে যখন খুশি তল্লাশি করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট, তাই একে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। 25, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? আমাদের আধুনিক ভারতের ইতিহাসের সবথেকে থেকে জঘন্যতম অধ্যায় এটা আমাদের, তাই তো? অন্ধকারাচ্ছন্ন দিন আমরা বলতে পারি এটাকে। একদিনেই ভাবো কয়েক হাজার মানুষ মারা যায়। ঠিক আছে, তো কবে হয়েছিল এটা? কোশ্চেন নাম্বার 25, এটা হচ্ছে বি, 13 এপ্রিল 1919 সালে। কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ নামক একটি উদ্যানে, একটি মাঠে হয়েছিল এই ঘটনাটি। ঠিক আছে, আর বাকি ডিটেলস তো আমরা পড়লাম, অনেক কিছু আলোচনা করেছি আমরা। 26, এই হত্যাকাণ্ড কোথায় ঘটে? তো এটা হচ্ছে অমৃতসরে। কোথায় আছে? অমৃতসর, পাঞ্জাবের। পাঞ্জাবের আমরা জানি অমৃতসর একটা শহর আছে, আমরা সবাই জানি, যেখানে স্বর্ণ মন্দির আছে। তো সেখানে জালিয়ানওয়ালাবাগ জায়গায় একটা মাঠের মধ্যে এই ঘটনা ঘটেছিল। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। তারপর কোশ্চেন নাম্বার 27, এই ঘটনার জন্য দায়ী কে ছিল? লর্ড কার্জন না জেনারেল ডায়ার? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড রিপন? কে ছিল? জেনারেল ডায়ার আমরা জানি। ঠিক আছে, কে? জেনারেল ডায়ার, ব্রিগেডিয়ার ছিল, সেনাধ্যক্ষ ছিল তাদের, ব্রিগেডিয়ার। ঠিক আছে, এবং পরবর্তীকালে একে 1940 সালে কি করেছে? সর্দার উধম সিং লন্ডনে গিয়ে একে গুলি করে হত্যা করেছে। ঠিক আছে, মুভিটা পারলে কেউ দেখে নিও, বিকি কৌশল আছে দেখবে, মুভির নামই হচ্ছে সর্দার উধম সিং। ঠিক আছে, বিকি কৌশল আছে মুভিতে। চলো কোশ্চেন নাম্বার 28, এই ঘটনার সময় পাঞ্জাবের গভর্নর কে ছিল? গভর্নর কে ছিল? কার্জনের হবে না, ডায়ার না ও ডায়ার? মনে রাখবে ও ডায়ার। দুজন আলাদা আমি বলেছিলাম,
একজন হচ্ছে যে গুলি করলো, যে সেনার লোক, ঠিক আছে, আর্মি ম্যান, তার নাম জেনারেল ডায়ার। আর যে পাঞ্জাবের গভর্নর ছিল তার নাম মাইকেল ও ডায়ার। নামটা অনেকটা ম্যাচ করছে, বাট দুজন কিন্তু আলাদা ব্যক্তি। মাইকেল ও ডায়ার এ ছিল গভর্নর, পাঞ্জাবের গভর্নর ছিল সেই সময়। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? লাস্ট দুটো প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, এই ঘটনার প্রতিবাদে কে নাইটহুড উপাধি ত্যাগ করে? নাইট উপাধি কে ত্যাগ করে? তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন, তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। হয়েছে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 30, লাস্ট প্রশ্ন আমরা দেখব, জালিয়ানওয়ালাবাগ ঘটনার তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়? জালিয়ানওয়ালাবাগ ঘটনার তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়? বলো, সাইমন কমিশন? হতেই পারে না। হান্টার কমিশন, নেহরু কমিশন, না বাটলার কমিশন? বলো কি হবে, দেখি কে বলতে পারে, কি হবে বলো। কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস, চেষ্টা করো। তো মনে রাখবে একটা কমিশন ছিল, হান্টার কমিশন বলা হয়, ঠিক আছে, এই কমিশন তদন্তের জন্য। বাট কি হলো, তদন্ত করে কিছুই হলো না। এই যে যারা দোষী, যারা এই এত জঘন্যতম কাজ করেছে, তাদেরকে কি করা হলো, এই যে মাইকেল ও ডায়ার প্লাস জেনারেল ডায়ারকে, এদেরকে কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হলো। এদেরকে কোনো রকম অপরাধী হিসেবে গণ্য করা হলোই না, ঠিক আছে, উল্টো বাহাবা জানানো হলো যে হ্যাঁ তোমরা খুব ভালো কাজ করেছো। কারা বললো এটা? ব্রিটিশরা, ইউরোপের মানুষরা, ব্রিটেনের, ইংল্যান্ডের লোকেরা। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তো আজকে এটা আমাদের এতটাই থাক। তো আশা করি সবার কাছে একদম ক্লিয়ার। তাহলে আমরা আজকে অনেক কিছু পড়লাম, ঠিক আছে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমরা এতগুলো টপিক আজকে আলোচনা করলাম এবং খুব ডিটেলসে কিন্তু আমরা প্রত্যেকটা টপিককে পড়েছি। তো আজকে আমাদের এতটাই থাক। তোমরা যদি আমাদের সাথে জয়েন হতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজকে আমাদের এতটাই থাক। আবার তোমাদের সাথে দেখা হবে গান্ধীজির নেক্সট টপিক, অর্থাৎ খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন। তো নেক্সট টপিক আমাদের কি হতে চলেছে, কি হবে নেক্সট টপিক আমাদের? খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন, এবং এটা রিলেটেড এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? তো চলো আজকে এতটাই থাক।